স্টুডেন্টস আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই ক্লাসটা দেখছো আমার ভালোবাসা নিও। রক্ত চ্যাপ্টার থেকে যে সিকিউ প্রশ্নটা আসবে তোমার পরীক্ষায় সেটা যেন আমরা কভার করতে পারি সেই লক্ষ্য নিয়ে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে সাজেশন দিই। এই চ্যাপ্টারের জন্য আমি সাজেশন সাজিয়ে নিয়ে আসছি, চট করে তুমি দেখে ফেলো। আমাদের যে মেগা পাবলিকেশনসের বইটা আছে সেটা সহযোগিতা নিয়ে কি কি টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে সেগুলো আমি নিজে বসে গুছিয়েছি, এবং এর বাইরে থেকে আসলে কোনো প্রশ্ন এর আগে বোর্ডে বা কিছুতে আসে নাই। তো আমরা যদি গড়পড়তা এই প্রশ্নগুলো পড়ে ফেলতে পারি, আমরা আশা করতেই পারি যে আমাদের সব ধরনের পরীক্ষাতে এটা কমন পড়বে। তো আমরা ধরে ধরে আগাবো। তুমি পাশে স্টার মার্কগুলো দেখতে পাচ্ছ, যেটা যত বেশি স্টার সেটা তত বেশি ইম্পর্টেন্ট। যেগুলো 6 স্টার দেওয়া, বুঝবা যে এগুলো আসলে আসবেই। মানে দেখা যাবে যে যদি মানে 4টা বোর্ডে আসবেই এরকম টাইপের প্রশ্নগুলোকেই ধরো আমি 6 স্টার দিয়েছি। বুঝতে পারছো? হৃৎপিণ্ড থেকে একটা প্রশ্ন যদি আসে রক্ত থেকে, তাহলে হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র আঁকো। এটা গ নাম্বারে একটা ট্রেডমার্ক প্রশ্ন, এটা তুমি মিস করতে চাইবা না। কিভাবে হার্ট আঁকতে হয় সেটাও শিখাই দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তারপরে প্রশ্নগুলো দেখতেই পাচ্ছ, এক এক করে ধরে আমি আগাবো, এবং লাস্টের দিকে আমরা গিয়ে খ নাম্বারের জন্য এবং ক নাম্বারের জন্য বেশি আসে যে প্রশ্নগুলো, সেগুলোর উত্তরও জানবো। তাহলে আমরা ভূমিকা ছোট্ট করে ক্লাসে প্রবেশ করতে চাই। ছোট ক্লাসের মাধ্যমে তোমার নাম্বার নিশ্চিত করাই এই কম্প্যাক্ট বায়োলজির ওয়ান শট ক্লাসগুলোর বৈশিষ্ট্য। চলো বন্ধুদের মাঝখানে ক্লাসগুলোকে ছড়িয়ে দিতে পারো। আমরা কথা বলছিলাম রক্ত চ্যাপ্টার নিয়ে, তাই না? তাহলে প্রথমে এই সব থেকে বেশি আসা প্রশ্নটাকে আমরা ডান করে ফেলি, 3টা নাম্বারকে নিশ্চিত করে ফেলি। চলো তাহলে কিভাবে আমরা হার্টের ফিগার আঁকবো মনে রাখবা। যদি পরীক্ষার হলে তুমি প্রথমে এটা আঁকতে চাও, তাহলে আসলে তোমার অবস্থা খুবই খারাপ হবে এবং তোমার অনেক সময় চলে যাবে। তাহলে অবশ্যই এখন থেকে এটা তোমাকে বেশ কয়েকবার প্র্যাকটিস করা উচিত, যেন পরীক্ষার হলে গিয়ে তুমি চটপট এঁকে ফেলতে পারো। আচ্ছা, অনেকেই অনেকভাবে আঁকতে পারো। তোমার যদি এটা শিখা থাকে তাহলে তুমি স্কিপ করে সামনে আগায় গিয়ে দেখতে পারো। আর যদি মনে করো না এটা তো আমি পারি না, উল্টাপাল্টা লাগে, তাহলে তুমি আমার মতো করে আঁকতে পারো। তো আমি বেসিক্যালি যেটা করতাম, আমি এখন এমন একটা কিছু আঁকবো যেটা পুরোপুরি ভি না, আবার পুরোপুরি ইও না। তাহলে জিনিসটা কেমন হবে? ধরো আমি যদি এইটাকে অ্যাপেক্স বানাই, জাস্ট এ সেকেন্ড। ওকে, আচ্ছা, তাহলে আমি এইখান থেকে একটু এরকম করে আনবো, এখান থেকেও একটু এরকম করে আনবো। বুঝতে পেরেছো? এটা পুরোপুরি ভিও হয় নাই, আবার ইও হয় নাই, তাই না? যেটার মাঝামাঝি কিছু একটা। ওকে, এই পাশের কার্ভটা আমার একটু কম পছন্দ হয়েছে, এটাকে আমি আরেকবার আঁকতে চাচ্ছি। তোমারও তো পেন্সিল থাকবে, সো তুমিও আবার আঁকতে পারবা। না, এবারও একটু কম পছন্দ হয়েছে আসলে। বেসিকলি এইটা একটু বেশি কার্ভি। যাই হোক, এত কিছু না ধরলেও হবে, এটুকু ধরে আগাই। এটা হচ্ছে আমাদের ভেন্ট্রিকল হবে, কেমন? আচ্ছা, তো ভেন্ট্রিকলটার ক্ষেত্রে এটা একটু বেশি উঁচু হয়ে গেছে, আমি মুছে নিলাম। এখন আমাকে যেটা করতে হবে, দেখো একদম ইজি কাজ। এখান থেকে ধরে এই পর্যন্ত আমি আসবো। পয়েন্ট দিয়ে নিতে পারো যাদের। আচ্ছা, তারপর আবার এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত আসবো। এটা যেহেতু আমাদের লেফট ভেন্ট্রিকল হতে যাচ্ছে, এই পাশেরটা, এটাকে তাই আমি একটু মোটা করে আঁকবো। রাইটের থেকে 3 গুণ মোটা থাকে এটা। দেখো, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটু মোটা, তাই না? আচ্ছা, এখানে মিলিয়ে না দিয়ে সবচেয়ে ভালো হয়, একটু মুছে নেই। এখানে একদম মিলিয়ে না দিয়ে তুমি একটু গ্যাপ রাখো। এরপর কি করবা? এখানে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা এঁকে ফেলবা। দেখো, এই পর্যন্ত কিন্তু আমাদের খুবই সহজ। এই পর্যন্ত কারোরই কঠিন লাগার কোনো অবকাশ নাই, তাই না? আচ্ছা, যদিও আমাদের ছবিটার একটু এটা কি হয়ে গেছে বলো, একটু এই পাশে হয়ে গেছে। আচ্ছা, আমি একটু কারেকশন করে দিই। আচ্ছা, চলে মোটামুটি। তো এই পর্যন্ত তো আমি এঁকে ফেলতে পারবো, ঠিক তো বাচ্চারা? এই পর্যন্ত তো সমস্যা হবে না। ওকে, তাহলে আমাদের ভেন্ট্রিকল গুলো আঁকা শেষ। এখন আমাদেরকে যে অ্যাওয়ার্টা গুলো আঁকতে হয়, ধমনী গুলো আঁকতে হয়, এখানেই আসলে গন্ডগোলটা বেশি লাগে, তাই না? তাহলে দেখো, তুমি কোত্থেকে শুরু করবা? তুমি বেসিকলি শুরু করবা, আমি প্রথমে অ্যাওয়ার্টা আঁকছি, কেমন? আচ্ছা, না, প্রথমে অ্যাওয়ার্টা না, যাও, প্রথম হচ্ছে পালমোনারি ধমনী আঁকবো। এই যে এই চূড়া থেকেই তুমি শুরু করবা আঁকা। পালমোনারি ধমনীটাকে মোটামুটি স্ট্রেইট এঁকে দিবা, এরকম। এখান থেকে আরেকটা কোত্থেকে উঠবে? এখান থেকে উঠবে। কিন্তু মনে রাখতে হবে, পালমোনারি ধমনী এখান থেকে বের হইলো, বের হয়ে এই দিকের ফুসফুসেও যাবে, এই দিকের ফুসফুসেও যাবে। সুতরাং এটা আসলে কয়টা ভাগ হয়? 2টা ভাগ হয়, রাইট? সো তুমি এটা 2টা ভাগ করে এঁকে দিলা। এটা কি আঁকলা? পালমোনারি ধমনী এঁকে ফেললা। এবার আঁকতে হবে অ্যাওয়ার্টা। অ্যাওয়ার্টা তো বের হবে এই পাশ থেকে। অ্যাওয়ার্টাকে আমি একটু লাল করে আঁকতেছি তোমাকে বোঝানোর জন্য। তাহলে অ্যাওয়ার্টাটাকে, এটাও ওই যে এখান থেকে শুরু করতেছে, এরকম একটা চিন্তা ভাবনা রাখবা। তাহলে এখানে একটু বাঁকাই দিলা এরকম করে। আচ্ছা, এরপর ভেতর থেকে আরেকটা বের করলাম। এই হচ্ছে আওয়াটা এঁকে ফেললাম। এই পাশে যে নীল দাগটা একটু ভেতর ঢুকে গেছে, এটা তুমি মুছে দিবা। ওকে,
আমার এখানে একটু মুছার চেষ্টা করি, আমার না মুছলে তো সবই মুছে যায়, একটা সমস্যা। আচ্ছা আমি কালো করে দিই এটাকে, ওয়েট। এই মুছে দিয়েছি। ওকে, বলো এইটুকু আঁকতে পারবা কিনা, যে পালমোনারি ধমনীটাকে বের করে দিলা আর এদিক থেকে অ্যাওয়ারটা, আর্চ অফ দ্য অ্যাওয়ারটা আর্চ হয়ে থাকবে, বেঁকে থাকবে, সেটাকে দেখিয়ে দিলা, হইলো? আচ্ছা, এরপর আর্চ অফ দ্য অ্যাওয়ারটার 3টা ব্রাঞ্চ থাকে, ওই ব্রাঞ্চগুলো তুমি দেখাই দিতে পারো। কিভাবে বলো তো? তুমি এরকম 2টা ইউ আঁকতে পারো। ওকে, 2টা ইউ লিখে তারপর এদিকে দাগ দিয়ে ফেলতে পারো। তাহলে কয়টা ব্রাঞ্চ হয়ে গেল? 3টা ব্রাঞ্চ হয়ে গেল। ওকে, আর্চ অফ দ্য অ্যাওয়ারটার 3টা ব্রাঞ্চ হয়ে গেল। তুমি একটু এখন এগুলো একটু মুছে দিও, দাঁড়াও। ওকে, এই পার্টটা মুছে দিলেই 3টা ব্রাঞ্চ এখানে হয়ে গেল, খুব ভালো কথা। এরপর যেটা করব আমরা, আমাদের এখনকে কি করতে হবে? 2টা অ্যাট্রিয়াম আঁকতে হবে, তাই না? রক্তবাহিকা আঁকা শেষ, এখন 2টা অ্যাট্রিয়াম আঁকতে হবে। এই পাশে যে অ্যাট্রিয়ামটা, এটা আঁকার জন্য একটু বাড়াবা, বেশি বাড়াবা না। ওকে, অল্প একটু এই পাশে বাড়ায় তারপর তুমি এই পাশে নিয়ে আসবা। এনে তুমি এখানেও কি করবা? একটা ইউ আঁকবা। ইউ একে আর কি 2টা শাখা বানাবা, ঠিক আছে? এটা কি হলো? এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম হচ্ছে। আচ্ছা, আর এইখান থেকে কি করবা? একটা কপাটিকা বের করে নিয়ে আসবা। কপাটিকাটা এনে মোটামুটি এদিকের সাথে মিশাই দিলাম, এই হচ্ছে একটা কপাটিকা। ওকে, একবারে এঁকে ফেললাম। তাহলে আমাদের লেফট অ্যাট্রিয়াম শেষ। এবার আমাদেরকে একটু কি করতে হবে? রাইট অ্যাট্রিয়াম আঁকতে হবে। রাইট অ্যাট্রিয়াম আঁকার জন্য যেটা করবা, মোটামুটি এইখান থেকে চোখের আন্দাজে নিলে হবে, এখান থেকে উপরে তুলে দাও, দিয়ে এটাকে একটা শাখা বানায় ফেলো। এই পাশেও ঠিক একইভাবে একটু বাড়ায় নামায় দাও, ইজি কিন্তু। দেখো, তারপরে তুমি এটা কি আঁকতেছো বলো? এটা হচ্ছে তুমি ইনফিরিয়র ভেনা কাভা আঁকতেছো, এটা হচ্ছে তোমার সুপিরিয়র ভেনা কাভা। এবার এই দুইটার মধ্যে একটু এরকম করে ফুলায় জোড়া লাগায় দাও, কঠিন না কিন্তু, তাই না? এটা হয়ে গেল তোমার রাইট অ্যাট্রিয়াম। এবার এখানেও একটা কপাটিকা নামায় দাও, দাঁড়াও। ওকে, কপাটিকাটা ডাবল লেয়ার করে এনে এখানে মিলায় দাও। দেখো আমাদের হার্টের স্ট্রাকচার কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, তাই না? এখানে একটা দাগ পড়লো, আবার কিভাবে কখন পড়লো, যাই হোক। তাহলে আমাদের কপাটিকা, এটা কি কপাটিকা বলো? এটা বাম, এটা হচ্ছে তোমার ডান পাশের কপাটিকা, তাহলে এটা ট্রাইকাসপিড কপাটিকা। একটা দিক আঁকছি, আরেকটা দিক আঁকতে হবে না? একটা দিক এখান থেকে এঁকে ফেলো। ওকে, আচ্ছা, একইভাবে অ্যাওয়ার্টার এই গোড়া থেকে তুমি বাইকাসপিডের আরেকটা কপাটিকা এঁকে ফেলো। এটাকে একটু লম্বা করে দিও। হলো, কপাটিকা গুলো আঁকা শেষ। আঁকা শেষ হয়নি, আরো 2টা কপাটিকা আছে, সেমিলুনার কপাটিকা 2টা। ওই 2টা থাকবে কোথায়? একটা অ্যাওয়ার্টিক সেমিলুনার, একটা হচ্ছে তোমার পালমোনারি সেমিলুনার, তাই না? পালমোনারি সেমিলুনারটাকে আমি পিঙ্ক দিয়ে আঁকি, এইগুলোকে। এটাকে তুমি এরকম করে এঁকে দিলেই হলো। এটা হচ্ছে তোমার পালমোনারি সেমিলুনার কপাটিকা, আর এটা হচ্ছে তোমার অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা। ওকে, কপাটিকা আঁকা শেষ। কপাটিকাগুলো প্যাপিলারি পেশির সাথে জোড়া লাগানো থাকে, রাইট? এভাবে একটু বর্ধিত করে তুমি কি দেখাচ্ছ? প্যাপিলারি পেশি। প্যাপিলা মানে আঙুলের ডগার মতো জিনিস, এগুলো দেখতে আঙুলের ডগার মতো না? এবার এই প্যাপিলাগুলোর সাথে তুমি কি জোড়া জোড়া করে দিবা বলো? এই কপাটিকাগুলোকে জোড়া লাগাই দিবা, কি দিয়ে? এটার নাম কি? নাম হচ্ছে কর্ডি টেন্ডনি। কর্ডি টেন্ডনি দিয়ে কপাটিকাগুলো প্যাপিলারি পেশির সাথে জোড়া লাগানো থাকবে, তাই তো? তাহলে এইটুকুই তো আমাদের হার্টের গঠন, এটাই তো হার্ট। তাহলে এটা আঁকা কি খুব কঠিন কিনা আমাকে বলো? মোটেও কঠিন না, তাই না? তাহলে একটু প্র্যাকটিস করো, আমার চেয়ে সুন্দর হবে আশা করি। দেখো, আমি জানি যে এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর হার্টের মধ্যে একটা না, ইভেন আরো সুন্দর করতে চাইলে তুমি কি করতে পারো? এগুলো আসলে ডাবল বর্ডার করতে পারো। হ্যাঁ, এগুলো আসলে কি ডাবল, তোমার বইতে যেরকম আছে এরকম ডাবল বর্ডার করে আঁকতে পারো। বাট ওইটুকু সময় আসলে মোস্ট অফ দ্য টাইম আমাদের হয় না। আর হইলে তো খুব ভালো, এগুলো ডাবল বর্ডার করে দিবা, তখন আরেকটু সুন্দর লাগবে, বুঝছো সবকিছুকে? এই হচ্ছে আমাদের হার্ট। এবার যাদের কাছে এটা খুব কঠিন লাগছে, ধরো তোমার হাতে সময় আছে কতক্ষণ? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডের মধ্যেই তোমাকে হার্ট আঁকতে হবে। ওকে, তাহলে আমি কিভাবে 30 সেকেন্ডে হার্ট আঁকবো? আরেকটা পেজ নেই আমি। ওকে, আমি কিভাবে 30 সেকেন্ডে হার্ট আঁকবো? 2টা অপশন, একটা এটার মতো যদি আঁকতে চাই তাহলে আমি খুব র্যাপিড এটা দিব, র্যাপিড নিয়ে আসবো, আমার মুছার সময় নাই আমি জানি, রাইট? খুব র্যাপিড, দেখো আবার ফলো করতেছে তো, তাই না? আচ্ছা, একটু মুছতে হইলো আসলে। ওকে, শাখাগুলো এঁকে ফেললাম, অ্যাট্রিয়ামটাও এঁকে ফেললাম।
এই পাশে অ্যাট্রিয়ামকে ফেললাম, কপাটিকাগুলো দিয়ে ফেললাম, কপাটিকা দিয়ে ফেললাম, ঠিক আছে। এরপর এইখানেও কপাটিকা দিয়ে ফেললাম। শেষ কিন্তু মোটামুটি আঁকা। দেখছো বেশিক্ষণ কি টাইম লাগে? প্যাপিলারি বেশিটা দেই নাই, দিয়ে দিব। বলো, বেশিক্ষণ টাইম লাগে না। স্টিল যাদের কাছে এইটাও জটিল লাগে, যারা 3-3 পাইতে চাও না, 3-2 পাইলেও হ্যাপি, বা লাস্টে একটু সময় বাকি, বা ভাই এই উপরের দিকের হিসাবগুলো খুবই অগোছালো লাগে আঁকতে, এর চেয়ে সহজভাবে কিভাবে আঁকা যায়। ছোটবেলায় একদম স্কুলে যাই যেভাবে আঁকতাম আমি, আসলে স্কুলে এইভাবে হার্ট আঁকতাম বেসিকলি, পুরো ভালোবাসার অর্ধেকটুকু আঁকতাম, বুঝছো। এই দুটাকে আসলে অ্যাট্রিয়াম বানাবো আমার প্ল্যান। এরপর হচ্ছে এখান থেকে নিয়ে আবার ভেন্ট্রিকল আঁকতাম, বুঝছো। এরপর এই ভেন্ট্রিকলটাকে তোমার যদি ধরো তুমি অন্য কোনো কিছু বিশ্লেষণ করতেছো হার্টের মধ্যে, ধরো তুমি হৃদচক্র বা কিছু একটা বুঝাতে চাচ্ছ, যেটার জন্য তোমার আসলে হার্টের ফিগার আঁকা, একে দেখাও এটা চাই নাই, বাট তোমার একটা হার্টের ফিগার আঁকতে হচ্ছে এসএ নোট দেখানোর জন্য বা অন্য কিছু দেখানোর জন্য, তখন তুমি সিম্পলিফাইড ওয়েতে আঁকতে পারো, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা। এরপর কি করতাম? আচ্ছা, এখানে একটা দিতাম, কপাটিকা গুলো দেখাই দিতাম, তাহলে হার্টের স্ট্রাকচার মোটামুটি হয়েছে, রাইট। এরপর হচ্ছে আমাদেরকে রক্তবাহিকাগুলো দেখাইতে হবে। এখান থেকে অ্যাওয়ারটাকে তুলতাম, এবং তোলার পরে মাঝখানের জিনিসগুলো মুছে দিতাম। এখান থেকে পালমোনারি ধমনীকে বের করতাম, বের করার পরে মাঝখানের জিনিসগুলো মুছে দিতাম। এখানে পালমোনারি অ্যাওয়ার্টাগুলোকে দিতাম, পালমোনারি অ্যাওয়ার্টা বলছি, পালমোনারি আর্টারি। ওকে, আচ্ছা। আর এদিকে সুপিরিয়র ইনফিরিয়র ভেনা কাভা গুলোকে, এই ইনফিরিয়র ভেনা কাভা, এই সুপিরিয়র ভেনা কাভা, এইভাবে দিয়ে দিতাম। এটা হচ্ছে একদম মানে বাচ্চাদের আঁকা হার্ট, মানে তুমি অ্যাটলিস্ট রক্তবাহিকাগুলো কোনটা কোন দিক থেকে বের হয়েছে সেটা দেখাই দিতে পারলা, হ্যাঁ, মাঝখানে জিনিসগুলো মুছে দিলা, তো তারপর মার্ক করলা, সেক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে। এবং স্যারের মুড ভালো থাকলে এমন হইতে পারে ফুল মার্কসও দিতে পারে। বাট লম্বচ্ছেদের চিত্র আঁকতে বললে মোরলেস এই চিত্রটা এক্সপেক্ট করে স্যাররা। এখন তোমার ইচ্ছা, আমি সবভাবেই শিখাইলাম, আশা করি তুমি পারবা। পারবা না বলো? প্রথমে তাহলে ভিও না ইও না, তাই না, মোটামুটি একটা এঁকে নিলা। তুমি পয়েন্ট দিয়ে নিতে পারো, যাদের প্রথম দিকে আঁকতে সমস্যা হচ্ছে বা এগুলো মিলতেছে না, হাতটা আসতেছে না, তারা এরকম একটা পয়েন্ট দিয়ে নিতে পারো মোটামুটি, বুঝছো। এই পাশটা একটু বেশি কার্ভি রাখবা, আচ্ছা, এটা একটু কম কার্ভি এই পাশ থেকে, তারপর তো বাকিটা তুমি পারবা, তাই না? হয়ে গেল। আচ্ছা, এবার এইটুকু এঁকে রেখে আসলে হবে? লেভেলিং করতে হবে না? ডেফিনেটলি লেভেলিং না করলে নাম্বার হচ্ছে 0, বুঝছো। চিত্র এঁকে যদি লেভেলিং না করো তাহলে নাম্বার 0 পাবা। লেভেলিং কিভাবে করবা বলো? পারবা না? লেভেলিং করার সময় একটা নিয়ম হচ্ছে যে অবশ্যই তোমাকে কি করতে হবে, একটা স্ট্রেইট লাইন ধরে তোমাকে লিখতে হবে সবকিছু, ওকে, স্ট্রেইট লাইন ধরে। তাহলে তুমি একদম উপর থেকে শুরু করো। এটাকে কি বলবা বলো? এটা হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওয়ারটা, আর্চ অফ দ্য অ্যাওয়ারটা বাংলাতেই লিখো তুমি, ওকে। এটাকে কি বলবা? এটাকে বলবা পালমোনারি, পালমোনারি ধমনী, যেহেতু এটা হৃৎপিণ্ড থেকে বের হইছে, এটা পালমোনারি ধমনী, তাই না? আর হৃৎপিণ্ডে ঢুকছে এটা কি বলো? এটা তো তোমার লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়ামে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে যে ওরা ঢুকছে, ওরা কি? ওরা হচ্ছে পালমোনারি শিরা। ব্যতিক্রমী, তাই না? নরমালি শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত নিয়ে যায়, বাট পালমোনারি শিরা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে আসছে। এটা ব্যতিক্রমী, সবাই পারো বোধহয়। আচ্ছা, এগুলোকে সব টেনে টেনে মার্ক করবা। আমি একটু জাস্ট তোমাকে এখানে লিখে দিই, এটা কি ইনফিরিয়র ভেনা কাভা, এটা কি বলো? এটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, তাই তো। তারপর এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা হচ্ছে তোমার লেফট ভেন্ট্রিকল। তারপর এটাকে কি মার্ক করবা বলো? এটা হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, দুইটা ভেন্ট্রিকুলার মাঝখানে যে সেপ্টাম থাকে, তাই না, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। তারপরে কপাটিকা গুলোকে অবশ্যই মার্ক করবা। এটা কি মনে রাখবা? বাম পাশে বাইকাসপিড, বাম পাশে বাইকাসপিড, বাম ব আছে, বাইকাসপিডও ব আছে, ওকে। তাহলে বাম পাশ কোনটা? এইটা, তাহলে এইটা হচ্ছে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। বাইকাসপিডের আরেক নাম কি বলো? মাইট্রাল কপাটিকা। আর এটার নাম কি হবে তাহলে? এটার নাম হবে ট্রাইকাসপিড, ট্রাইকাসপিড। সবাই পারছো? অ্যান্ড বাকিগুলো তো বললামই। এই পেশির নাম কি? প্যাপিলারি পেশি, প্যাপিলারি পেশি। আর পিঙ্ক রঙে যে আঁকছি সুতাগুলো টেন্ডনের মতো, এদের নাম হচ্ছে কর্ডি টেন্ডনি, কর্ডি টেন্ডনি, টেন্ডন। আর এটাকে একটু মার্ক করে দিলা অ্যাপেক্স নাম দিয়ে। এই তো, এবার ফিগার লিখে দিলা, ফিগার হার্টের লম্বচ্ছেদ,
বলো, তোমার কি নাম্বার একটাও কম দেওয়ার সুযোগ আছে? সুযোগ নেই, ফুল মার্কস। এবং এই ছবিটা ভালো হইলে পরের প্রশ্নেও তুমি দেখবা যে একটা ইমপ্রেশনের জন্য তুমি একটু বেনিফিট পাচ্ছ। একটু কম করে লিখছো, বাট স্যার তা ওভারলুক করে নাম্বার দিয়ে দিচ্ছে। বাচ্চাটা এই প্রশ্নটা ভালো লিখছিল, স্যারের ইচ্ছে করতেছিল এখানে তোমাকে 3-4 দিয়ে দেওয়ার জন্য, বাট সেটা তো সুযোগ নাই। তো ওই এক পরে উনি দিয়ে দিবেন, পুষাই দিবেন। তো এই জন্য ডিসেন্ট ওয়েতে লিখার চেষ্টা করবা, বুঝছো? কারণ ডিসেন্ট একটা প্রশ্ন, তুমি যদি 10-10 পেয়ে যাও একটা সিকিউতে, এটা আসলে 10-10 পাওয়া হলো না, এটা আসলে 10-11 পাওয়া হলো। কারণ এই 10-এর প্রভাবে পরবর্তীতে তুমি 1-2 নাম্বার বেশি পেয়ে যাবা। কারণ স্যার, এটা আমরা হিউম্যান, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই ইমপ্রেশনের যে ব্যাপার, এটা কাজ করে সবার মাঝখানে, যে আচ্ছা এই বাচ্চাটা বোধহয় ভালো, এটা ভেবে নাম্বার বেশি দিয়ে দেওয়া হয়। তাহলে এটা ডান হলো, পারবো। ওকে, 2 নাম্বার প্রশ্ন হচ্ছে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেইনের মধ্যে পার্থক্য লিখো। তো এই দুটাই ব্যতিক্রমী ধমনী শিরা, তুমি জানো। নর্মালি ধমনীর ব্যাপার কি, ধমনী হার্ট থেকে তৈরি হয়ে দেহে যাবে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে। শিরা ঠিক উল্টা, দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে, তাই না? কিন্তু এদের উৎপত্তি এবং গতিপথ ডিফারেন্ট। পালমোনারি আর্টারি কোত্থেকে শুরু হবে বলো? আর্টারি, যেহেতু আর্টারি মানে হার্ট থেকে সে সৃষ্টি হবে, হার্ট থেকে। এবং সে কোথায় যাবে? পালমোনারি হচ্ছে লাং বা ফুসফুসের মেডিকেল ওয়ার্ড হচ্ছে পালমোনারি, বুঝছো? তাহলে হার্ট থেকে সে যাবে হচ্ছে লাংসে। কি ধরনের রক্ত নিয়ে যাবে বলো? কার্বন ডাইঅক্সাইড পূর্ণ, কারণ লাংসে গিয়ে সেটা বিশুদ্ধ হবে। পালমোনারি ভেইন লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে কোথায় আসবে? হার্টে আসবে। হার্টের কোথায় আসবে? আরো অ্যাকুরেটলি যদি লিখি, লেফট অ্যাট্রিয়ামে, রাইট? এরপর যদি আরো অ্যাকুরেটলি লিখি, রাইট ভেন্ট্রিকল থেকে। লিখে দিতে পারবো? ওকে, প্রাচীরটা কেমন? নর্মালি আর্টারির প্রাচীরটা হয় হচ্ছে পুরু এবং স্থিতিস্থাপক, বুঝছো? আর্টারিয়ার মানে ভেইন চেনার উপায় কি? যেমন ধরো আমরা একটু আর্টারি ভেইনের মধ্যে পার্থক্য পড়ে ফেলতেছি এটার পাশাপাশি, ওকে? যেমন ধরো আমার হাতে এই যে এখানে দেখো, দেখা যাচ্ছে কিনা জানি না, বা তোমার হাতেও দেখা যেতে পারে, ফুলে ফুলে থাকে যে, ওকে? এগুলো কি? এগুলো কি ধমনী নাকি শিরা? উত্তর হচ্ছে শিরা। তাহলে আমাদের ধমনীগুলো একটু দেহের ভেতর দিকটায় থাকে, আর চামড়ার ঠিক নিচে নিচেই একটু দেহের বাইরের দিকটায় থাকে হচ্ছে শিরাগুলো। এমন না যে ভেতরে শিরা নেই, ভেতরেও আছে, বাট শিরাগুলো বাইরের দিকেও আছে। এবং এখানে কিন্তু আমি কোনো পালস পাই না। শিরার পালস খুবই মৃদু হওয়ায় শিরার পালস আমরা বুঝতে পারি না, ঠিক আছে? কিন্তু ধমনীর পালস কিন্তু পাওয়া যায়। একটু গভীর করে ধরতে হয়। দেখো আমার এই যে এখানটায় যদি আমি ধরি, এই যে এখানটা রেডিয়াল আর্টারি, একদম হাড্ডির মধ্যে চাপ দিয়ে ধরতে হবে, তাহলে আমি কিন্তু একটা পালস পাচ্ছি। একটু বাঁকায় নিতে হবে, এই যে এখন পাচ্ছি। হাতটা একটু এরকম বাঁকা থাকলে বেটার হয়, বুঝছো? তাহলে আমি এখন এখানে পালস পাচ্ছি, এটা কি? ধমনীর পালস। সাধারণ মানুষের ক্ষেত্রে এটা মিনিটে কতবার? হার্টবিট যতবার হবে ততবার। হার্টবিট কতবার হয়? 70 থেকে 75 বার। মানে তোমার বইতে 70 থেকে 80 বার লিখা। তো এখানেও পালসও তুমি 70 থেকে 80 বার পাবা নর্মালি। তো যেটা বুঝাইতে চাচ্ছি তোমাকে, তুমি উপর থেকে ধরলেই বুঝতে পারবা যে এই শিরার যে প্রাচীর, এটা কিরকম? এটা খুবই পাতলা, এটা খুবই পাতলা, পুরু না। এবং এটার যে লুমেন, এটা বড়। মানে কি? আমি দুইটা ছবি আঁকি, তুমি বলবা যে কোনটা কি, ওকে? ছবি আঁকলে সবচেয়ে ভালো ক্লিয়ার হয়। দেখো এর মধ্যে একটা ধমনী, একটা শিরা। আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখনো কিছু বোঝা যাচ্ছে না। এবার দেখো, বলো কোনটা ধমনী কোনটা শিরা? দেখেই বুঝা যাচ্ছে এটার প্রাচীর অনেক মোটা, তাহলে এটা হবে ধমনী। আর এটার প্রাচীর অনেক পাতলা, তাহলে এটা হবে শিরা, বুঝছো? এবং শিরার মধ্যে ছোট ছোট কপাটিকা থাকে শিরার মধ্যে, ধমনীতে সাধারণত কপাটিকা থাকে না। এবং ধমনীর প্রাচীরটা বেশি ইলাস্টিক, ওকে? আচ্ছা, এই তো আমরা পড়ছিলাম পালমোনারি ধমনী, পালমোনারি শিরা। পার্থক্য আসলে অবশ্যই আমি যেভাবে লিখছি এভাবে লেখার চেষ্টা করবা। টু দা পয়েন্টে লিখলে তোমার নাম্বার দিতে স্যাররা বাধ্য থাকবেন। আর যদি তোমরা পার্থক্য আসছে বাট কথাই লেখা শুরু করছো, তখন কিন্তু নাম্বার কমে যায়। পার্থক্যকে পার্থক্যের মতো করে লিখবা, বৈশিষ্ট্য আসলে অবশ্যই পয়েন্ট আকারে লিখবা। তাহলে এটা পুরো এবং ইলাস্টিক, বা বাংলায় লিখলে কি? স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক। আচ্ছা, ভেইনটা কেমন হবে? এটা হচ্ছে পাতলা, পাতলা। আর কি লিখতে পারো? পাতলা ও নমনীয়। আচ্ছা, কপাটিকা, তুমি বলো কপাটিকা কোনটায় থাকবে? হৃৎপিণ্ডের থেকে রাইট ভেন্ট্রিকল থেকে যে পালমোনারি ধমনীটা উঠলো, ওইখানে আমি সেমিলুনার কপাটিকা দিচ্ছি না? সেমিলুনার মানে কি? সেমি মানে অর্ধেক, লুনার মানে চাঁদ। তাহলে অর্ধেক চাঁদের মতো কপাটিকা বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, সেটা পালমোনারি আর্টারির গোড়াতে থাকে, রাইট? তাহলে কপাটিকা থাকে, কিন্তু পালমোনারি ভেইন
এই যে রক্ত নিয়ে আসলো, এই যে ভেইন, পালমোনারি ভেইন রক্ত নিয়ে আসলো, এগুলো হচ্ছে পালমোনারি ভেইন। ওকে, এখানে কোনো কপাটিকা থাকে না, কিন্তু এই যে পালমোনারি আর্টারি রক্ত নিয়ে যাচ্ছিল, এখানে কিন্তু ঠিকই তোমার সেমিলুনার কপাটিকা থাকে। বুঝতে পারছো ব্যাপারটা? ব্লাড প্রেশার কোনটায় বেশি থাকবে? অলওয়েজ আর্টারিতে প্রেশার বেশি, কারণ আর্টারি হচ্ছে ডিরেক্ট চাপ খাচ্ছে। ডিরেক্ট চাপ মানে কি? মানে হার্ট যখন পাম্প করলো, রক্তটা তো আর্টারি দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে হার্টের পাম্পের ফলে যে সৃষ্ট চাপ, এটা তো আর্টারি ফিল করবে। আর ভেইন যখন রক্ত নিয়ে আসতেছে তোমার দেহ থেকে, তখন তো তোমার টিস্যুগুলো, তোমার অন্যান্য কোষগুলো তো তাকে পাম্প করে রক্ত দিচ্ছে না। তাই শিরার মধ্যে কিন্তু কি নাই? প্রেশার খুবই কম, ধমনীর প্রেশার অনেক বেশি। এবং আমরা রক্তচাপ বলতে এটাই বুঝি ধমনীর গায়ে কতখানি প্রেশার পড়তেছে, শিরার গায়ে না, কিন্তু ধমনীর গায়ে। বুঝছো? ফুসফুস কি পালমোনারি শিরাতে যে রক্তটা পাঠাবে, ফুসফুস এটা কি পাম্প করে পাঠাবে? না, এখান থেকে স্পন্টেনিয়াসলি আসবে, হৃৎপিণ্ডের টানেই আসলে আসবে। হৃৎপিণ্ড যখন ডায়াস্টল করবে, সেটা টানে লাংস থেকে রক্তটা আসবে। ওকে, তাহলে ব্লাড প্রেশার বেশি থাকবে কোথায় বলো? অবশ্যই আর্টারিতে, শিরাতে প্রেশার অবশ্যই কম। ওকে, তারপর আসো, কাজ কি করে পালমোনারি আর্টারির? কাজ কি? কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত বিশুদ্ধ করতে লাংসে নিয়ে যাওয়া, ঠিক? ওর কাজ কি? অক্সিজেন যুক্ত রক্ত লাংস থেকে হার্টে নিয়ে আসা। পারবো না? এই তো। আচ্ছা, তাহলে এই কয়টাই পার্থক্য আছে তোমার বইতে। তৃতীয় প্রশ্নে যাই। রক্ত সঞ্চালন পদ্ধতি আলোচনা করো। 4 নাম্বারের জন্য একটা ট্রেডমার্ক প্রশ্ন, কমন প্রশ্ন, রক্ত সঞ্চালন পদ্ধতি আলোচনা করো। এবার তোমার দেহে কয় ধরনের রক্ত সঞ্চালন পদ্ধতি আছে বলো? 4 রকমের। ভাই কি কি? একটা তো হচ্ছে সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনে হচ্ছে দেহে, সারা দেহে রক্ত সঞ্চালিত হচ্ছে যেভাবে। আরেকটা হচ্ছে তোমার পালমোনারি, যেখানে ফুসফুস পার্টিসিপেট করছে, পালমোনারি, তাই তো? আরেকটা কি আছে বলো? করোনারি। প্রথমে এগুলো তুমি লিখবা। আরেকটা আছে হচ্ছে পোর্টাল। দেখো, লিখলে তো অনেক ধরনের কথাই লিখা যায়, তোমার বইতেও তো বর্ণনা অনেক বেশি। যদি যদি পরীক্ষাতে আসে যে মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি বর্ণনা করো, তখন এই 4টাকেই তোমার অল্প অল্প টাচ করতে হবে। আর যদি উদ্দীপকে এরকম কোনো ফিগার থাকে যেখানে হার্ট এবং ফুসফুসকে দেখা যাচ্ছে, এবং হার্ট, ফুসফুস, বডি, এই 3টা ব্যাপারকে দেখা যাচ্ছে, এবং এইখানে রক্ত সরবরাহ আলোচনা করতে বলছে, তখন তোমার সিস্টেমিক বা পালমোনারি এই 2টা আলোচনা করলেই হবে। বুঝছো? তো তুমি আগে প্রথমে বুঝবা এখানে কি জেনারেলাইজড ভাবে রক্ত সঞ্চালন পদ্ধতি আলোচনা করতে বলছে কিনা, হ্যাঁ, নাকি এটা দেহে কিভাবে রক্ত সরবরাহ হচ্ছে সেটা বলছে, বা ফুসফুসে কিভাবে সেটা বলছে। আচ্ছা, বুঝে ওইটুকু অ্যান্সার করবা। আমি তোমার জন্য 4টাই কিভাবে লিখবা দেখাই দিচ্ছি, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা ফিগার এঁকে ফেলো। ফিগার আঁকাও খুব কঠিন কিছু না। ওই যে সিম্পলিফাইড ওয়েতে তোমাকে হার্ট আঁকা শিখাইছি না, তুমি সিম্পলিফাইড ওয়েতেই হার্ট আঁকো। ওকে, হার্টের অন্যান্য যে তোমার আছে, কি বলে এটাকে, রক্তবাহিকা আছে, সেগুলোকেও দেখানোর দরকার নাই, জাস্ট বুঝা গেলেই হলো এটা একটা হার্ট। ওকে, এরপরে এখানে দেওয়া হচ্ছে বডি, বক্স করে দাও। উপরে দাও ধরো লাংস। লাংস এভাবে না দিয়ে লাংসটাও এঁকে দিতে পারো। লাংস আঁকাও কিন্তু একদম সোজা, তাই না? এই এরকম করে দিয়ে দিলেই তো হলো। এই তোমার লাংস। পারবা না আঁকতে? এই ত্রিভুজ আঁকবা 2টা, খালি এই পাশে হার্ট থাকবে, এই জন্য এখানে একটু হার্টের মাথাটার জন্য লেফট লাঙে তুমি একটু জাস্ট এরকম একটা নচ দিয়ে দিবা। ওকে, তাহলে এখন আমি এখানে সিস্টেমিক এবং পালমোনারি 2টা সংবহনই দেখাই ফেলতে পারি। আমি কিভাবে দেখাইতে পারি? আচ্ছা, এটাকে আরেকটু আরেকটু কিছু করা যায় যেন আমাদের প্রকোষ্ঠগুলো বুঝে যায়, রাইট? ওকে, এখন একটু প্রকোষ্ঠগুলো বুঝে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যেটা করব, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, রাইট? রাইট ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত যাবে কোথায়? তোমার ফুসফুসে, তাই তো? ধরো ফুসফুসে গেল, গিয়ে এটাকে একটু তুমি এরকম কৈশিক জালিকাতে ভাগ করে দাও। যদিও এত বড় করে কৈশিক জালিকা থাকবে এরকম না, এটা তো জাস্ট আমাদের বোঝানোর জন্য একটা ফিগার, তাই না? তাহলে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত অক্সিজেন পূর্ণ হয়ে যাবে। তাহলে সেটা আবার তুমি এদিক দিয়ে ফেরত নিয়ে আসো। সে কোথায় ফেরত আসবে বলো?
ফুসফুস থেকে এই রক্তটা ফেরত আসবে হচ্ছে তোমার লেফট লেফট অ্যাট্রিয়ামে পালমোনারি ভেইনের সহযোগিতা। হলো, এটা কি আঁকলাম আমরা? এটা আঁকলাম আমরা পালমোনারি সংবহন। এবার সিস্টেমিক সংবহনকে তুমি কেমনে আঁকতে পারো? সিস্টেমিক সংবহনে যে এখান থেকে বেরোবে, তাই না? এখান থেকে বেরোইলো, ওকে, বের হয়ে তোমার এই বডিতে অক্সিজেন যুক্ত রক্তটা নিয়ে আসলো, তাই তো? এটাকে কৈশিক জালিকায় ভাগ করে দাও। আর কৈশিক জালিকা পার্টটুকু কঠিন লাগলে দরকার নাই। আচ্ছা, তারপর বডি থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা, কার্বন ডাইঅক্সাইডটাকে আমরা পিঙ্ক কালারে দেখাচ্ছি। এটা আবার ইনফিরিয়র ভেনা কাভার মাধ্যমে বা সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে আবার কোথায় পৌঁছায় যাবে? রাইট অ্যাট্রিয়ামে পৌঁছায় যাবে। এরকম একটা ছবি তুমি এঁকে দিতে পারো। এটা দেখলে স্যার একদম ক্লিয়ার হয়ে যাবেন যে আচ্ছা এই বাচ্চাটা সিস্টেমিক আর পালমোনারি সংবহন বুঝে। হ্যাঁ, আর তোমার যদি মনে হয় যে এর থেকেও সিম্পলিফাইড করে তুমি আঁকতে পারবা, সেটাও আঁকতে পারো। যেমন যদি হার্ট আঁকতে তোমার প্যারা লাগে, তুমি যদি হাতে সময় কম থাকে, তুমি জাস্ট এইটাও করতে পারো। দেখো সিম্পলিফাইড হয়েতে হার্ট, বডি, লাংস। তুমি কি দেখাবা? এই লাংস থেকে অক্সিজেন যুক্ত রক্ত আসছে হার্টে, হার্ট থেকে সেটা গেছে বডিতে। বুঝছো? এটা আরো সিম্পলিফাইড। বডি থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত গেছে হার্টে, হার্ট থেকে সেটা গেছে লাংসে। দ্বিবর্তনী সংবহন স্পষ্ট দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এটাকে তুমি বলবো এটা হচ্ছে পালমোনারি সংবহন, পালমোনারি। আর এটা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন। বলো এইটা আঁকতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ তো না। তাহলে সিম্পলিফাইড ভাবে তুমি এইভাবে রেখে দিতে পারো, দুইটা যেটা তোমার ভালো লাগে। স্যারকে বুঝাইতে পারলেই হইলো যে স্যার আমি বুঝি জিনিসটা। আচ্ছা, এভাবে তো আমরা ছবি আঁকলাম। আর করোনারি বা পোর্টালের ছবি আঁকতে হবে না, দরকার নেই, ঠিক আছে? এটা ছবি আঁকলেই হইলো। এবার আমি যখন লিখবো তখন কিভাবে লিখবো? আমি ফ্লো চার্টের মাধ্যমে লিখবো, কারণ আমি স্মার্ট। তাহলে আমি এখানে হেডিং দিব করোনারি সংবহন, না প্রথমে দিব কি সিস্টেমিক সংবহন, সিস্টেমিক সংবহন দিলাম। আচ্ছা, সিস্টেমিক সংবহনটা শুরু করবো কোত্থেকে বলো? সিস্টেমিক সংবহন হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অ্যাওয়ার্টা থেকে শুরু করি, ওকে? বা তোমার রাইট ভেন্ট্রিকল থেকে শুরু করি, সরি লেফট ভেন্ট্রিকল থেকে শুরু করি, কারণ এখান থেকে অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় যায়? সারা দেহে যায়। তাহলে আমরা দিতে পারি হচ্ছে ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল, এরপর হচ্ছে অ্যাওয়ার্টা, অ্যাওয়ার্টা, ওকে, অ্যাওয়ার্টার মাধ্যমে এরপর তুমি দিতে পারো অ্যাওয়ার্টার শাখা সমূহ, বা না দিলে নাই। এরপর কি দিবা? দেহের প্রতিটি অঙ্গ। তাই না? এখানে তুমি খালি লিখে দিতে পারো অক্সিজেন, অক্সিজেন বা অক্সিজেন যুক্ত লিখে দিতে পারো। এরপর যেটা করবা, দেহের প্রতিটি অঙ্গ, এরপর থেকে এখান থেকে কি আবার কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত আসা শুরু করবে। এই কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তটা কি দিয়ে আসবে বলো? শিরা, তাই না? দেহের শিরা, দেহের শিরা লিখবা। এরপর সব শিরা গিয়ে মিলবে কোথায়? সুপিরিয়র, সুপেরিয়র আর হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা। এরপর ডান অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়াম, ফাইনালি ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকল। দেখো এইটুকু লিখে দিলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে তুমি সিস্টেমিক সংবহনটা বুঝো, ওকে? তুমি তোমার আরো খাতায় স্পেস থাকবে, তুমি একটু স্পেস নিয়ে সুন্দর করে লিখবা, ওকে? হলো? আচ্ছা, এরপর পালমোনারি সংবহন আলোচনা করতে বলছো। পালমোনারি এটা কোত্থেকে শুরু করবা? এই ডান ভেন্ট্রিকল থেকে শুরু করো। পালমোনারি মানে ফুসফুসে যাবে, তাই না? ফুসফুসে যায় কোত্থেকে? আমি একটু সংক্ষেপে লিখি, আশা করি বুঝবা, তাই না? রাইট ভেন্ট্রিকল, এখান থেকে দিবা কি? পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি দিয়ে কোথায় যাবে? লাংসে যাবে, তাই তো? এই পর্যন্ত তুমি কি লিখবা?
আচ্ছা, এগুলো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড লিখে দিলে সবচেয়ে ভালো হবে, বুঝছো? আচ্ছা, লাংসে গেল, লাংস থেকে অক্সিজেন পূর্ণ রক্ত পালমোনারি আর্টারি, পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে, এন্ড লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে যাবে। এইটুকু হচ্ছে তোমার পালমোনারি সংবহনের চিত্র। এই তো পারা যাবে। এবার বাকি রইল কি বলো, করোনারি সংবহন এবং পোর্টাল সংবহন। একটু বুঝাই দেই, যদিও সিকিউতে ইন্ডিভিজুয়ালি এভাবে আসে না, বাট ওই সামগ্রিকভাবে আসলে তুমি যেন লিখতে পারো। তুমি আমাকে বলো, সব শিরার গতিপথ কোন দিকে? সব শিরা যাবে হচ্ছে হার্টের দিকে, তাই তো? কিন্তু আমাদের এই যে ধরো কি আঁকতেছি বলো, পরিপাকতন্ত্র আঁকলাম, তাই না? এখানে ধরো অগ্ন্যাশয়, ওকে, এইখানে মনে করো লিভার, বুঝো তো, আর এখানে মনে করো হার্ট। আচ্ছা, এবার সব শিরা কোথায় যাওয়ার কথা ছিল? হার্টে যাওয়ার কথা ছিল। হার্টটা বেশি জঘন্য হয়েছে, যেটা নেওয়াই যাচ্ছে না। আচ্ছা, ধরলাম এটাই। সব শিরা যাওয়ার কথা ছিল হার্টে, কিন্তু এই যে পাকস্থলী থেকে আসা শিরা, অগ্ন্যাশয় থেকে আসা শিরা, অন্ত্র থেকে আসা শিরা, এই শিরাগুলো একসাথে দল পাকায়। দল পাকায় ওরা প্ল্যান করে কি, যে আমরা তো হার্টে যাবই, তার আগে চলো লিভার যে আছে ও, মানে লিভার ধরো ওদের মামার বাড়ি, ভাবলো যে আচ্ছা বাড়িতে তো ফিরবোই, তার আগে মামার বাড়ি একটু ঘুরে যাই। তাহলে এই যে শিরাগুলো মিলে লিভারে প্রবেশ করলো, এদেরকে আসলে লিভারে প্রবেশ করার কথা ছিল, ছিল না। লিভারকে ওরা একটা পোর্ট বানাইলো, একটা বন্দর বানাইলো, বুঝছো? তো এই জন্য এটাকে আমরা বলি পোর্টাল শিরা। এটা লিভারে ঢুকছে বলে এটা কি ধরনের পোর্টাল শিরা হলো? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা, বোঝা গেল? এবং এরপর এটা কৈশিক জালিকায় বিভক্ত হবে এবং আবারও তারা মিলবে, মিলে এরপর এখান থেকে যে শিরা বেরোবে, এই শিরার নাম কি? এই শিরার নাম হচ্ছে হেপাটিক শিরা। হেপাটিক শিরা, হেপাটিক শিরা ফাইনালি কোথায় গিয়ে মিলবে? হেপাটিক শিরা মিলবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভাতে। কোথায় গিয়ে মিললে এটার নাম কি বলো? খুব পচা করে আঁকছি, সুন্দর করে আঁকি, এত দূরে থাকে না আসলে, খুব কাছাকাছি থাকে। ওকে, এই যে এইটা হচ্ছে ধরো ইনফিরিয়র ভেনা কাভা, এই ইনফিরিয়র ভেনা কাভাতে গিয়ে মিলল হচ্ছে এই হেপাটিক শিরা, এবং কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত তারপর কোথায় চলে যাবে? হার্টে চলে যাবে। এটা ডিরেক্ট যাওয়ার কথা ছিল, কিন্তু তারা আগে লিভারে ঢুকছে, দ্যাটস ওয়াই এটা একটা পোর্টাল শিরা। বুঝতে পারছো কাহিনীটা? পোর্ট বা বন্দর বানাইছে এটাকে। বন্দরে যেমন থামে একটা জাহাজ, বন্দরে থামে না, এয়ারপোর্টে গিয়ে বিমান থামে না, ওইরকম এই শিরাগুলো এই বন্দরে থেমেছে একটু করে, তারপর আবার গিয়েছে, দ্যাটস ওয়াই এটা পোর্টাল শিরা। ওকে, এই তো। তাহলে পোর্টাল শিরার যদি বা পোর্টাল সংবহনের যদি তোমার ফ্লোচার্ট লিখতে হয়, তুমি কি লিখবা? পৌষ্টিক অঙ্গসমূহ, এখান থেকে হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, এখান থেকে যকৃত, যকৃত থেকে হেপাটিক শিরা, তারপর ইনফ্রাভেনা কাভা, তারপর রাইট অ্যাট্রিয়াম। হয়ে গেল, লিখতে হবে আর, ফ্লোচার্টটা লিখলাম না। ওকে, আচ্ছা, এবার আসে করোনারি সংবহন। দেখো, করোনারি, নারী, আমাদের জীবনের ইম্পর্টেন্ট নারীকে, আমাদের সব থেকে ইম্পর্টেন্ট নারীকে, আমাদের মা। আমাদের মা কোথায় থাকে? আমাদের হৃদয়ে থাকে না? তাহলে করোনারি ধমনীটাও কোথায় থাকে? আমাদের হৃদয়ে থাকে, বুঝছো? হার্ট যে নন স্টপ, তুমি যতদিন বেঁচে থাকবা পাম্প করেই যাচ্ছে করেই যাচ্ছে, ওর কি একটু বিশ্রাম দরকার নাই? ওরও তো একটু বিশ্রাম দরকার আছে, কিন্তু ও বিশ্রাম তো নেয় না। যাই হোক, বিশ্রাম না নেক, বিশ্রাম বলতে তুমি যখন বিশ্রাম নিচ্ছ তখন তোমার হার্ট কিন্তু ধীরে পাম্প করে, ওইটাই ওর জন্য বিশ্রাম। আর যখন তুমি দৌড়াচ্ছ তখন তোমার হার্টও কিন্তু অনেক বেশি পাম্প করে। হার্টকে সচল রাখার জন্য প্রতিনিয়ত খাবার এবং শক্তি তো যোগান দিতে হবে, দিতে হবে তো, হবে। আচ্ছা, এবার দেখো, তাহলে এইটা মনে করো আমাদের হার্ট, এটা ছিল আমাদের অ্যাওয়ারটা, রাইট? আচ্ছা, ওকে, এই অ্যাওয়ারটার গোড়া থেকে, ঠিক আছে, এই অ্যাওয়ারটার গোড়া থেকে কিছু ধমনী তৈরি হয়, যেই ধমনীগুলো আসলে হার্টের গায়ে কি করে বলো? রক্ত নিয়ে যায়, হার্টের গায়ের মধ্যে রক্ত নিয়ে যায়, মায়োকার্ডিয়ামে রক্ত পৌঁছায়। এই ধমনীগুলোর নাম হচ্ছে করোনারি ধমনী, তাই না? তাহলে তুমি এটার ফ্লোচার্ট কিভাবে লিখতে পারো? প্রথমে লিখবা অ্যাওয়ারটা, অ্যাওয়ারটা দিয়ে করোনারি ধমনী, করোনারি ধমনীর পরে লিখবা হচ্ছে হৃৎপেশিতে, হৃৎপেশি, সেই হৃৎপেশিতে অক্সিজেন গেল, সেখানে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো করোনারি শিরা দিয়ে
ধমনী যেহেতু আছে শিরাও থাকবে, শিরাগুলো আবার এটাকে নিয়ে যাবে হার্টের পেছন দিকে, বুঝছো? ধরো এই মাউসটা একটা হার্ট, ওকে? আচ্ছা, ধরো এটার সামনের দিক, তাহলে শিরাগুলো কি করে, এইখান দিয়ে মনে করো অ্যাওয়ার্টা বেরোইছে, শিরাগুলো যেটা করে সবগুলো এসে পেছন দিকে মিশে, পেছন দিকে মিশে এখানে বড় করে একটা হৃৎপিণ্ডের বাইরের দিকটাতে কি থাকে বলো, বাইরের দিকটা বলতে পেছনের দিকটাতে এরকম করে একটা করোনারি সাইনাস থাকে, ওকে? তো এই করোনারি সাইনাসের মধ্যে গিয়ে সবগুলো শিরা, করোনারি শিরা মিলে এই করোনারি সাইনাস তারপর আবার রাইট এট্রিয়ামে উন্মুক্ত হয় পেছন দিক দিয়ে, তাই বুঝে যাবে না, ঠিক আছে? এই যে এখানে একটা ছিদ্রের মতো থাকে, তো বেসিকলি পেছন দিক দিয়ে এসে করোনারি সাইনাসটা এখানে উন্মুক্ত হয়, বুঝছো? সব কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত রাইট এট্রিয়ামে আসে, এটি হচ্ছে তোমার করোনারি সংবহন। তাহলে ভাই এটা একটু কম বুঝছি, এটা লিখে দেন। দেখো প্রথমে অ্যাওর্টা, অ্যাওর্টা থেকে কি বলো, করোনারি ধমনী, করোনারি ধমনী হলো। আচ্ছা, করোনারি ধমনীর পরে কি, হৃৎপেশি বা মায়োকার্ডিয়াম যাই লিখো, হৃৎপেশি থেকে এরপর কি কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত আসবে কি দিয়ে, করোনারি শিরা। এইখানেই জাস্ট একটা ব্যাপার, শিরাগুলো গিয়ে মিলবে কোথায়, করোনারি সাইনাসে। এটা কই থাকে, এটা হৃৎপিণ্ডের পেছন দিকে থাকে, এই জন্য একে দেখানো যাচ্ছে না, তাই তো? এটার নাম কি, করোনারি সাইনাস। এই করোনারি সাইনাস কোথায় উন্মুক্ত হবে, যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত। তুমি জানো হার্টের একটা পার্টিশন থাকে, রাইট হার্টের জিনিসপত্র কখনো লেফট হার্টে যায় না, লেফট হার্টের জিনিসপত্র রাইট হার্টে যায় না, বুঝছো? সো যেহেতু একটা পার্টিশন থাকে, কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত আমি কোনোভাবেই বাম পাশে দিতে পারি না, এটা তাহলে রাইট এট্রিয়ামে উন্মুক্ত হবে। এইটুকুই হচ্ছে তোমার করোনারি সংবহন। তাহলে কিভাবে হৃৎপিণ্ড রক্ত সরবরাহ করে বা রক্ত সঞ্চালন পদ্ধতি, এটার ব্যাপারে তুমি আলোচনা করতে পারবা। এই ছবিটা অ্যাটলিস্ট আইকো, এটা অথবা এটা, যেটা তোমার ভালো লাগে, ঠিক আছে? আচ্ছা, এই তো ঠিক আছে, তাহলে ফুল মার্কস পেয়ে যাবে এটাতে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরের প্রশ্ন, সাইনো অ্যাট্রিয়াল নোড এর ভূমিকা, ঠিক আছে? এসএএন এর ভূমিকা, সাইনো অ্যাট্রিয়াল নোডটা তাহলে তুমি একটু ছবি এঁকে দেখাই দিতে পারো, কোথায় থাকে এটা বলো, সুপিরিয়র ভেনা কাভা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে, তাই না? তাহলে এখানে তুমি সিম্পলিফাইড হার্ট আঁকলে সমস্যা নেই, কারণ এখানে তো তোমার হার্টের ছবি চাই নাই, রাইট? মোটামুটি বোঝা গেলেই হইলো যেটা হার্ট, ওকে? এখান থেকে তুমি সুপিরিয়র ভেনা কাভা দেখাই দাও, আর সবকিছু তো দেখানোর দরকার নেই, তাই না? ইনফিরিয়র ভেনা কাভাটা দেখাই দিলা, এরপর এখানে একটু তুমি গাঢ় করে দিলা, গাঢ় করে দিয়ে এখানে মার্ক করলা যে এটাই হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, ঠিক আছে? রাইট অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগস্থলে সবকিছু কিন্তু এক লাইনে লেভেলিং করবা, মনে থাকে যেন, ওকে? আচ্ছা, এবার এটার ভূমিকা জানতে চাইছে। তো এসএ নোট আসলে কি করে, তুমি বলবা যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের জন্য, হৃৎপিণ্ড স্পন্দিত হওয়ার জন্য সংকেতটাকে বারবার মস্তিষ্ক থেকে আসতে হয় না, কারণ হৃৎপিণ্ডে এমন কিছু সংযোজী টিস্যু বা ইংরেজিতে বললে জাংশনাল টিস্যু থাকে, যারা হৃৎপিণ্ডের স্পন্দন নিজেরাই তৈরি করতে পারে, ওকে? এই ধরনের নিয়ন্ত্রণকে আমরা কি বলি, মায়োজেনিক নিয়ন্ত্রণ। শুরুতে একটু এগুলো লিখে নিলা, কারণ সাইনোট্রিয়াল নোডের ভূমিকা তুমিও জানো আমিও জানি, এটার ভূমিকা তো হচ্ছে হৃৎস্পন্দন শুরু করা, এক কথায় বলতে গেলে। কিন্তু এটা তো তোমার 4 নাম্বারের প্রশ্ন আসবে বা 3 নাম্বারের প্রশ্ন আসবে, তখন তো তোমাকে কিছু কথা লিখতে হবে। ছবি এঁকে দিলে এটার জন্য ধরলাম যে 1 পেয়ে গেলা, আরো তো 2 নাম্বার তোমাকে পেতে হবে, তাই না? তো পাওয়ার জন্য একটু মায়োজেনিক নিয়ন্ত্রণটা আলোচনা করবা। মায়ো মানে মাসেল, আর জেন মানে তৈরি হওয়া। তাহলে মাসেল থেকে, কোনো একটা মাসেল থেকে যদি কোনো হৃদস্পন্দন তৈরি হয়, ওইটাকে আমরা কি বলবো, ওই নিয়ন্ত্রণকে আমরা বলবো মায়োজেনিক নিয়ন্ত্রণ। যেমন ঘাসফড়িং এর হৃৎপিণ্ড কিন্তু নিউরোজেনিক, বুঝছো? কারণ ঘাসফড়িং এরকম এসএ নোট নাই, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ হচ্ছে মায়োজেনিক। এই এসএ নোটটা আসলে কি, এখানে কিছু তোমার হৃৎপেশিও আছে, আর কিছু নিউরনের প্রান্তও আছে। নিউরন মানে বুঝছো তো, স্নায়ুর প্রান্ত। তো এই সবকিছু মিলে এটা হচ্ছে এসএ নোট, ওকে? আচ্ছা, তাহলে প্রথমে মায়োজেনিক নিয়ন্ত্রণটা আলোচনা করলা, এরপর এটাই লিখবা যে এসএ নোডের মধ্যে কি হয় বলো, এসএ নোডে একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হয়। এই অ্যাকশন পটেনশিয়াল কি জিনিস, যেহেতু এখানে পটেনশিয়াল দেখতে পাচ্ছ, পটেনশিয়াল মানে কি, বিভব। তাহলে এখানে ছোট্ট একটা বিভব তৈরি হয়। কি ধরনের বিভব, এটাও একটা তড়িৎ বিভব, হ্যাঁ, এটাও একটা তড়িৎ ভোল্টেজ, ছোট্ট ভোল্টেজ আর কি। তাহলে এটাও তৈরি করতে পারে এই অ্যাকশন পটেনশিয়ালটা, এরপর ছড়িয়ে পড়ে এসএ নোড থেকে কোথায় যায় বলো, এটাও একটু লিখে দিলা যে এসএ নোডে তৈরিকৃত
অ্যাকশন পটেনশিয়ালটা এরপর এভি নোডে যায়, তাই না? এখানে একটু এভি নোডটাও দেখাই দিলাম। এভি নোডটা কোথায় থাকে? এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম যে আছে এইটা এবং রাইট এট্রিয়ামের সংযোগস্থলে থাকে। ওকে, তাহলে এসএ নোড থেকে এভি নোডে যাবে, এভি নোড থেকে ফাইনালি যাবে হচ্ছে পার্কিনজি বান্ডেল অফ হিস। কি বলো? বান্ডেল অফ হিস। হিস হচ্ছে বিজ্ঞানী, তো এইটা হচ্ছে বান্ডেল অফ হিস। এটা আবার ব্রাঞ্চ হয়ে যায়, দুইটা ব্রাঞ্চ হয়ে যায়। তারপর হচ্ছে তোমার ব্রাঞ্চ অফ দ্য বান্ডেল অফ হিস, ব্রাঞ্চ অফ বান্ডেল অফ হিস। ফাইনালি পার্কিনজি ফাইবার, পার্কিনজি ফাইবার। এটার মাধ্যমে হৃদস্পন্দনটা পৌঁছে যাবে একদম মায়োকার্ডিয়াম, রাইট? মায়োকার্ডিয়াম, এই তো। তাহলে এই অ্যাকশন পটেনশিয়ালটা সৃষ্টি করে দেওয়াই হচ্ছে সাইনোয়াট্রিয়াল নোডের সবচেয়ে বড় ভূমিকা, যে হৃদস্পন্দনটা সে শুরু করতে পারে। এখানে তুমি পুরো ফ্লোচার্টে আলোচনা করবা এবং এখানে তুমি মায়োজেনিক নিয়ন্ত্রণটা একটু করে কথা বলবা, আর অবশ্যই ছবি আঁকবা। হ্যাঁ, আর এটাও লিখতে পারো যে এসএ নোড যতবার স্পন্দিত হবে ততবারই আসলে কি হৃদস্পন্দন তৈরি হবে। তাহলে আমাদের যে মিনিটে হৃদস্পন্দন তৈরি হচ্ছে কয়বার? 70 থেকে 80 বার। তার মানে এসএ নোড 70 থেকে 80 বার হৃদস্পন্দন তৈরি করে দিচ্ছে, তাই এটাই স্পন্দিত হচ্ছে। কোনো কারণে যদি এসএ নোড ঠিক মতো কাজ না করে তখন বাইরে থেকে কৃত্রিমভাবে পেসমেকার লাগাতে হয়, বুঝছো? আর এসএ নোডকে যে প্রাকৃতিক পেসমেকার বলে এটা একটু লিখো অবশ্যই। কি বলে বলো? আল্লাহ প্রদত্ত, সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক পেসমেকার হচ্ছে এই এসএ নোড। লেখা যাবে না? তাহলে এই সবকিছু লিখলে আমরা এখানে ফুল মার্কস পেয়ে ফেলবো। ওকে, মায়োজেনিক নিয়ন্ত্রণ আলোচনা করব, এসএ নোড অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে দেয়, সেটা কিভাবে ছড়িয়ে পড়ে সেটা আলোচনা করব। আর এসএ নোডকে প্রাকৃতিক পেসমেকার বলে, এটা নষ্ট হয়ে গেলে বাইরে থেকে একটা কৃত্রিম পেসমেকার লাগাতে হয়। এই ব্যাপারগুলো লিখলে আমরা এটার ভূমিকা আলোচনা হয়ে যাবে, ফুল মার্কস পেয়ে যাব। পেসমেকারের ভূমিকা, এখানে পেসমেকার ভূমিকা বলতে উদ্দীপকটা এমন ভাবেই থাকবে, মানে কৃত্রিম পেসমেকারের ব্যাপারটা কেউ একজন কৃত্রিম পেসমেকার পড়েছে মনে করো, তারপর এখানে বলবে যে আচ্ছা পেসমেকার তাহলে হৃৎপিণ্ডকে নজরদারি করতে এই পেসমেকারের ভূমিকা আলোচনা করো। মানে এখানে কৃত্রিম পেসমেকারের কথা বলা হচ্ছে। ওই এসএ নোড যদি কোনো সমস্যা করে, তোমার হৃৎপিণ্ড যদি অনিয়তভাবে স্পন্দন করে, কখনো বেশি কখনো কম, এটাকে আমরা বলি অ্যারিথমিয়া। কি বলি বলো? এরিথমিয়া। মিয়া, বলো তো এটা মানে কি হইলো? রিদমিয়া মানে কি? রিদম যদি থাকে, ছন্দ যদি থাকে তাহলে এটা রিদমিয়া বলতে পারো। আর এ মানে কি? নাই। তাহলে ছন্দ যদি না থাকে এটাকে কি বলবা? অ্যারিথমিয়া। আমি কি বুঝাইতে পারছি তোমাকে? এই ওকে, তাহলে পেসমেকারের ভূমিকা এটা আলোচনা করতে গেলে প্রথমে তুমি পেসমেকারের গঠনটা একটু আলোচনা করে নিবা। ইভেন তুমি একটা ছবিও এঁকে দিতে পারো, মানে এটা এটা কোনো কঠিন ব্যাপারই না, ঠিক আছে? এটা হচ্ছে পেসমেকারের ধরো জেনারেটর। ওকে, সব জায়গায় ছবি দেওয়ার চেষ্টা করবা। এরপর হচ্ছে তার এরকম একটা লিড থাকে। লিড মানে কি? তার। এই তারের মাথায় কি থাকে? সেন্সর থাকে। ধরো এটা হচ্ছে সেন্সরটা, ব্যাস হয়ে গেল। এরপর তুমি লেভেলিং করে দিলা যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে জেনারেটর। ওকে, এটা হচ্ছে লিড, তারগুলোকে লিড বলে। আর এখানে সেন্সর আছে, সেন্সর গুলোকে কি বলে? ইলেকট্রোড বলে, ইলেকট্রোড। ওকে, আর এটা একটা কম্পিউটারাইজড জেনারেটর। ওকে, আর এখানে ব্যাটারি থাকে, কি বলো? লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন বললে কিন্তু হবে না। লিথিয়াম ব্যাটারি থাকে যেটার বয়স হচ্ছে কতদিন টিকে? 7 থেকে 10 বছর। তো তুমি বেসিক্যালি যেটা করতে পারবা, ধরো আমাকে যদি এখানে পেসমেকার বসাই দেওয়া হয়, আমার পেসমেকারের জেনারেটরটা থাকবে আমার ঠিক চামড়ার নিচে। আর এই তারটাকে সুন্দর করে যেই হার্টের যেই প্রকোষ্ঠটা দুর্বল সেই প্রকোষ্ঠের মধ্যে দিয়ে দেওয়া হবে, বা ওইখানকার মায়োকার্ডিয়ামের মধ্যে দিয়ে দেওয়া হবে, বুঝছো? এখন ভালো মতো বুঝো কিভাবে তুমি নজরদারি করবা, এই ধরনের প্রশ্ন আসবে। তো তুমি কি লিখবা? তুমি বলবা যে এই কম্পিউটারাইজড জেনারেটর এবং সেন্সর, এদের মাধ্যমে পেসমেকার একজন ব্যক্তির চলন, হাঁটাচলা, বা চলনই তো হাঁটাচলা হয়ে গেল, বা অ্যাক্টিভিটি, এইগুলো নজরদারি করবে। কখন ঘুমাচ্ছে সে, কখন চলতেছে, কখন উত্তেজিত হচ্ছে, এগুলো নজরদারি করে কি পরিমাণ স্পন্দন তৈরি করতে হবে সেই সিদ্ধান্ত নিতে পারবে, নিয়ে সে হার্টবিট তৈরি করবে, বুঝছো? তো এইভাবেই হচ্ছে পেসমেকার একজন লোককে, মানে পেসমেকারের মাধ্যমে একজন লোকের হার্টকে নজরদারির মধ্যে রাখা যাবে। এবং এটা কিন্তু কন্ট্রোল, এটা কিন্তু সেন্টারটা, মানে কি বলবো এটাকে, এই পেসমেকারের কন্ট্রোল কার হাতে?
চিকিৎসক কম্পিউটার দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? চিকিৎসক যদি মনে করেন যে আচ্ছা ওনার পেসমেকারটাকে অফ করে রাখবো, সেটাও করে রাখা যাবে, বুঝছো? আচ্ছা, যদি তুমি তুমি জিজ্ঞেস করতে পারো ভাই 7 থেকে 10 বছরের মধ্যে তো পেসমেকার ব্যাটারি 7 থেকে 10 বছর টিকবে, তো যদি হঠাৎ করে শেষ হয়ে যায় তাহলে এর ব্যাটারির অবস্থা কি আছে, সেটাও কিন্তু চিকিৎসক কম্পিউটারে দেখতে পারবেন। গত 1 মাস 1 বছরে তার হার্টের অবস্থা কেমন ছিল সেটাও কিন্তু চিকিৎসক কম্পিউটারে দেখতে পারবেন। তাহলে আমি এটার মাধ্যমে কি করতে পারছি? নজরদারি করতে পারছি না? করতে তো পারছি। ওকে, এইটাই আর কি ঘুরে পেঁচে আলোচনা করতে হবে। তাহলে পেসমেকারের ভূমিকাতে তুমি কি লিখবা? প্রথমে পেসমেকারের অংশগুলো লিখবা, যে এখানে কম্পিউটারাইজড জেনারেটর থাকে, লিথিয়াম ব্যাটারি থাকে, তার থাকে যেগুলোকে লিড বলি, সেন্সর থাকে যেগুলোকে ইলেকট্রোড বলি। ওকে, এবার যার যেই প্রকোষ্ঠটা দুর্বল, যেই প্রকোষ্ঠে সিগন্যাল যাচ্ছে না, সেই প্রকোষ্ঠে একটা লিড আমরা দিয়ে দেই, একটা তার দিয়ে দেই। ওকে, এবার জেনারেটর এবং সেন্সরের মাধ্যমে ওই ব্যক্তির চলন এবং অন্যান্য অ্যাক্টিভিটি, ঘুমানো, সবকিছু মনিটর করা হয়। মনিটর করে কি পরিমাণ হার্টবিট সৃষ্টি করতে হবে সেই সিদ্ধান্ত কে নেয়? পেসমেকারটাই নেয়। ওকে, সেই সিদ্ধান্ত নিল, এবং এই পেসমেকারটা যেহেতু কম্পিউটারাইজড জেনারেটরের মাধ্যমে যুক্ত, চিপটা যেহেতু কম্পিউটারের সাথে কানেক্টেড, কম্পিউটারে তাই দেখা যাবে ওনার হার্টের অ্যাক্টিভিটি কেমন ছিল ওভার দ্য ইয়ার্স আর ওভার দ্য মান্থ, কেমন ছিল, বুঝছো? এইভাবে নজরদারি করা যায়, লিখতে পারবা না? আর এটা 3টা টাইপ হয়, এক প্রকোষ্ঠী, দ্বিপ্রকোষ্ঠী, ত্রিপ্রকোষ্ঠী। এটাও আলোচনা করে দিতে পারো যদি মনে হয় যে খুব কম কথা লেখা হয়েছে। ওকে, গেল, আশা করি পারবা। এরপর আসো ডব্লিউবিসির গঠন, এটা কত নাম্বার প্রশ্ন? 6 নাম্বার প্রশ্ন। ডব্লিউবিসির গঠন আলোচনা করো, অথবা এটার গঠন ও প্রকারভেদ আলোচনা করো, এরকম আসে। আর হচ্ছে তোমার প্রতিরক্ষা, এটার ভূমিকা কি সেটা আলোচনা করো। দেখো এটা খুব ইজি, তাই না? একদম সোজা প্রশ্নের মধ্যে একটা, সবাই পারবে এটা। এটা আসলে বাকবাকুম সবার অবস্থা, সবাই লিখে উড়াই ফেলবা। ডব্লিউবিসি বা যেগুলোকে আমরা লিউকোসাইটও বলি, এটাকে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট, একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট, রাইট? অ্যাগ্র্যানুলোসাইট। তো গ্র্যানুলোসাইট মানে যার, সাইট মানে কোষ আর গ্র্যানুল মানে দানা, তাহলে যেসব কোষে দানা পাওয়া যাবে তারা গ্র্যানুলোসাইট, যাদের দানা পাওয়া যাবে না তারা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। ইজি একদম। আচ্ছা, এবার মনে রাখবা যাদের দানা থাকবে তাদেরকে ফিল করা যাবে। ধরো আমার হাতে দানা দানা আছে, তাহলে আমি ফিল করতে পারবো না এখানে দানা দানা আছে। ওকে, মনে রাখার জন্য তাহলে গ্র্যানুলোসাইটের সবগুলো নামে কি থাকবে? ফিল থাকবে। ওকে, তাহলে কি কি ফিল বলো? এটা হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিল, ইউসিনোফিল, একটা হচ্ছে কি বলো? বেসোফিল। আর দানা নাই কার কার? একজন হচ্ছে মনোসাইট, একজন হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইট। ওকে, পারা যাবে? আচ্ছা, এই তো। তাহলে গঠন প্রকারভেদ আলোচনা করতে বললে তুমি এর পাশাপাশি ওদের 2-1টা করে কাজ অথবা ওদের গঠন লিখতে পারো। যেমন এই নিউট্রোফিল ইউসিন রঞ্জকে কোনো রকম রং দিবে না, ইউসিনোফিল লাল রং দিবে, আর বেসোফিল হচ্ছে নীল রং দিবে, এটা লিখতে পারো। হ্যাঁ, কোনটার পরিমাণ কতটুকু থাকে লিখতে পারো। যেমন এই 5টার মধ্যে সবচেয়ে বেশি থাকবে কোনটা? নিউট্রোফিল, 60 থেকে 70% নিউট্রোফিল, তাই না? বেশি পরিমাণে থাকে এটা। আচ্ছা, ওকে। এবার যদি প্রতিরক্ষায় ভূমিকা আসে, মানে প্রতিরক্ষায় ভূমিকা বললে আসলে এদের কাজগুলো লিখতে হবে, কে কি কাজ করে, খেয়াল করো। আর এই ছবিগুলো যদি এঁকে দিতে পারো তাহলে কম লিখলেও হয়ে যাবে। ছবি আঁকা একদমই কঠিন কিছু না। লিম্ফোসাইটের নিউক্লিয়াসটাকে দিবা গোল্লাকৃতির। ওকে, মনোসাইটেরটা এই একটু অশ্বক্ষুরাকৃতির বা কিডনি আকৃতির আঁকবা। একই কথা বেসোফিলেরটাও, এটাও একটু অশ্বক্ষুরাকৃতির বা কিডনি আকৃতির আঁকবা। ওকে, আচ্ছা। ইউসিনোফিলে এরকম 2টা খণ্ডক দিবা, নিউট্রোফিলে 3টা খণ্ডক দিবা। ঠিক আছে, এভাবে এঁকে ফেলবা, আঁকা যাবে না। আর এগুলোতে দানা দেখাই দিবা, এগুলোতে দানা দেখাবা না, শেষ। যদিও এখানে মনোসাইটে একটু দানা দেখা যাচ্ছে, এবং প্রকৃত অর্থে এদের মধ্যেও দানা থাকে, বাট ওগুলো অনেক ছোট্ট, সেটা তোমার আপাতত না জানলেও সমস্যা নেই। আচ্ছা, এবার যদি বলে প্রতিরক্ষায় ভূমিকা আলোচনা করতে, তুমি কি কার কি কাজটা লিখবা বলো? আচ্ছা, আমরা অন্য পেজে আলোচনা করি। প্রতিরক্ষায় ভূমিকা বললে প্রথমেই বলবা ফ্যাগোসাইটোসিসের কথা। ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস মানে কি? জীবাণুকে খেয়ে ফেলা। এটা কে কে করে? এটা হচ্ছে এম আর এন করে। এম আর এন দিয়ে কি? এম দিয়ে হচ্ছে মনোসাইট,
যেটা ম্যাক্রোফেজ হতে পারে। মনোসাইট অথবা কি বলো, ম্যাক্রোফেজ। মেডিকেল একবার আসছিল, ম্যাক্রোফেজ গঠন করে কে? উত্তর হচ্ছে মনোসাইট। আর এন দিয়ে কি? নিউট্রোফিল। নিউট্রোফিল। ওকে, আচ্ছা, এই দুইজন হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। 2 নাম্বার, অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে সে প্রতিরক্ষা অংশগ্রহণ করে। অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরিতে হেল্প করবে কে বলো? মেইনলি অ্যান্টিবডি তৈরি করবে হচ্ছে বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট। ওকে, আর টি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরিতে সহযোগিতা করবে। ওকে, তারপরে কি লিখতে পারো? কৃমির লার্ভা ধ্বংস। কৃমির লার্ভা, কোনোভাবে যদি একটা কৃমির লার্ভা তোমার রক্তে ঢুকে যায়, সেটাকে ধ্বংস করার দায়িত্ব কার? সেটাকে ধ্বংস করার দায়িত্ব হচ্ছে ইউসিনোফিলের। ওকে, ইউসিনোফিল। তারপর আসো, আরো কি প্রতিরক্ষায় ভূমিকা পালন করে? তুমি কি হিস্টামিনের নাম শুনছো? হিস্টামিন, হিস্টামিন কি করে জানো? হিস্টামিন বেসিক্যালি তোমার অ্যালার্জিকে প্রতিরোধ করতে চায়, কিন্তু প্রতিরোধ করতে গিয়ে সে আসলে তোমার চুলকানি বানায় দেয়। অ্যালার্জি প্রতিরোধ করতে গিয়েই আসলে চুলকানি হয়। আমরা বলি অ্যালার্জির জন্য চুলকানি হচ্ছে, আসলে অ্যালার্জিকে প্রতিরোধ করতে গিয়ে হিস্টামিন খরিত হয় এবং তার জন্য চুলকানি হয়, এই আর কি। তাহলে হিস্টামিন কি করে? অ্যালার্জি প্রতিরোধ করে। অ্যালার্জি প্রতিরোধ। দেখো তো, আমি আমি কোন ধরনের কাজগুলো লিখছি এখানে? প্রতিরক্ষামূলক কাজগুলোই কিন্তু আমি লিখছি। তো এভাবে তুমি যদি কাজগুলো আলোচনা করো এবং তুমি যদি বলো যে এই জন্য শ্বেত রক্তকণিকাকে বা ডব্লিউবিসি কে আমরা কি বলি বলো? মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলি না? মোবাইল ডিফেন্সিভ ইউনিট। ওকে, আচ্ছা, আর তোমরা লিম্ফোসাইটকে কি বলো? আণুবীক্ষণিক সৈনিক। তো এই শব্দগুলো ব্যবহার করবা একটু, যে প্রতিরক্ষায় হেল্প করে বলে এদেরকে এটা এটা বলে। হয়ে গেল, প্রতিরক্ষায় এটার কাজ হয়ে গেল। পারবো না এই কাজগুলো লিখতে। ওকে, এন্ড দেন আরবিসি আর প্লেটলেটের মধ্যে পার্থক্য লিখতে বলছে। আমি মনে করি যে রক্তকণিকা নিয়ে পার্থক্য আসলে এগুলো তোমাদের জন্য ব্লেসিং, এবং এটা সবাই পারবা, রাইট? সবাই সহজেই পারবা। তো প্রথমে তুমি সংখ্যা নিয়ে আলোচনা করতে পারো। সংখ্যা, আরবিসির সংখ্যা কত থাকে বলো? 45 থেকে 50 লাখ। 45 থেকে 50 লাখ কতটুকু রক্তে বলো? পার কিউবিক মিলিমিটার, তাই না? বা লিটারে বললে পার মাইক্রো লিটার। আচ্ছা, থ্রম্বোসাইট কত থাকবে? 1.5 লাখ থেকে 4 লাখ। কতটুকু রক্তে? পার কিউবিক মিলিমিটারে। ডান। নিউক্লিয়াস, আরবিসির নিউক্লিয়াস কেমন? থাকে না, কিন্তু প্রাথমিক অবস্থায় থাকে, তাই না? যখন তাকে আমি এরিথ্রোব্লাস্ট বলি। এরিথ্রোব্লাস্ট অপরিণত অবস্থায় কিন্তু তার নিউক্লিয়াসটা ছিল, রাইট? কিন্তু এরিথ্রোসাইটে কি নাই? নিউক্লিয়াস নাই। মানে জীবনে কোনো একটা দশায় তো ছিল, কিন্তু থ্রম্বোসাইটে কখনোই কি থাকে না বলো? নিউক্লিয়াস থাকে না, কখনোই থাকে না। বর্ণ আরবিসির রং কেমন হবে? লাল হবে। কেন? কারণ এখানে হিমোগ্লোবিন থাকে, তাই এটা কি রঙের হবে? লাল। আর এটা কেমন? এটা বর্ণহীন, এটা কোনো আলাদা রং নাই। আয়ু কতদিন? আরবিসির আয়ু হচ্ছে 120 দিন। আর এটার আয়ু কত? 5 থেকে 9 দিন। 5 থেকে 9 দিন। আকৃতি কেমন? আরবিসির আকৃতি কেমন একটু দেখো তো, ছবিতে আছে, দেখো তো। এটা গোল্লাকৃতির, চাকতির মতো দ্বি অবতল। ওকে, চাকতির মতো গোল্লাকৃতির এবং দ্বি অবতল। কিন্তু অনুচক্রিকার কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই। কেন বলতো? কারণ অনুচক্রিকা তৈরি হয় একটা কোষ ভেঙে, একটা কোষের ক্ষণপথ ভেঙে, সেটার নাম মেগাক্যারিওসাইট। বেসিক্যালি মনে করো এটা হচ্ছে মেগাক্যারিওসাইট। ওকে, নিউক্লিয়াসটা বড় করে, এটা ধরো বড় নিউক্লিয়াসটা। এই বোন ম্যারোর মধ্যে মেগাক্যারিওসাইটটা থাকে। এই মেগাক্যারিওসাইটের এই ক্ষণপথগুলো রক্তবাহিকার মধ্যে ঢুকে পড়ে, বুঝছো? কৈশিক জালিকার মধ্যে এই ক্ষণপথগুলো ঢুকে পড়ে। পরে দিক দিয়ে যখন রক্ত যায়, সেই রক্তের ধাক্কায় এই ক্ষণপথগুলো ভেঙে যায়। ভেঙে গিয়ে কি তৈরি হয়? ভেঙে গিয়ে এখানে তোমার জন্য অনুচক্রিকা তৈরি হবে। তাহলে এদের কি কোনো নির্দিষ্ট আকার আকৃতি পাবা? কে কেমনে ভাঙবে এটা কি তুমি জানো? জানো না। তাহলে এদের আকৃতি হচ্ছে, নির্দিষ্ট কোনো আকৃতি নাই, অনিয়ত আকৃতি। এটা কি বলো? দ্বি অবতল।
অ্যালপেনলিবে চকলেটের একটা পাশ যেমন অবতল থাকে, আরবিসির ক্ষেত্রে দুইটা পাশই অবতল, চাকতির মতো। পারবো? নিজে যেন লিখতে পারি। প্রধান কাজ কি আরবিসির বলো? গ্যাস পরিবহন করা, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এগুলা পরিবহন করা ওর কাজ। অনুচক্রিকার প্রধান কাজ কি? রক্ত জমাট বাঁধানো, রক্ত জমাট বাঁধানো। ওকে, পারবো? শেষ। আচ্ছা, এরপর আসে হচ্ছে হৃদচক্র বা কার্ডিয়াক সাইকেল আলোচনা করতে দেয় অনেক সময়। কার্ডিয়াক সাইকেলের মধ্যে হার্ট যদি প্রসারিত হয় কোনো একটা চেম্বার, সেটাকে ডায়াস্টল বলে, সংকুচিত হলে সেটাকে সিস্টল বলে, তাই না? এটা খুবই ইজি, জাস্ট একটু বুঝলেই খুবই ইজি, মানে তোমার এটা লেখা একদমই কঠিন ব্যাপার না, এবং সাথে ছবিও এঁকে ফেলবা। আচ্ছা, ছবি কেমনে আঁকবা? এখানেও সিম্পলিফাইড হার্ট আঁকবা, যেটা সহজ করে তোমাকে শিখাইছি, ওই যে অর্ধেক অর্ধেক ভালোবাসা এঁকে এমন করে আঁকবা। খালি একটু মাথায় রাখবা, যখন যেটাকে ডায়াস্টল বলতেছো এটাকে একটু বড় করে দিবা, যেটা সিস্টল বলতেছো এটাকে একটু ছোট করে দিবা। আমি শুরু করব এটা। আচ্ছা, প্রথমে হচ্ছে সবকিছুর প্রসারণ হয়। ওকে, তো প্রথমে আমি ডায়াস্টল দিয়ে শুরু করব। কার ডায়াস্টল দিয়ে শুরু করব? অ্যাট্রিয়ামই যেহেতু প্রথমে আসে। আগে তো আমরা ভেন্ট্রিকল বলি না, আগে তো আমরা অ্যাট্রিয়াম বলি, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল দিয়ে আমি শুরু করব। তো প্রথম পয়েন্ট হচ্ছে আমার অ্যাট্রিয়ামের ডায়াস্টল। দেখো, আমি যদি বর্ণনা লিখতে যাই আমি কি কি লিখবো, এটা যে আমার মুখস্থ করার কোনো দরকার নাই। অ্যাট্রিয়ামের ডায়াস্টল হবে, বুঝবা কিন্তু বাচ্চারা। ওকে, আচ্ছা এরপরে আচ্ছা আগে বলি অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কি হবে বলো। অ্যাট্রিয়াম প্রসারিত হবে, অ্যাট্রিয়ামগুলো রক্ত দিয়ে পূর্ণ হবে। অ্যাট্রিয়াম প্রসারিত হইছে কেন? যেন আশেপাশ থেকে রক্ত এসে তাকে পূর্ণ করে, তাই তো? তাহলে কোত্থেকে কোত্থেকে রক্ত আসবে বলো? লাংস থেকে আসবে এখানে, লেফট অ্যাট্রিয়ামে, আর সারা দেহ থেকে সুপ্রিয়র ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে আসবে হচ্ছে রাইট অ্যাট্রিয়ামে। এখন দেখো, রক্ত যখন এখানে আসতেছে, তুমি একটা বালতিতে মনে করো পানি ভরতেছো, কিন্তু বালতির নিচটা ফুটো, তাহলে কি ওখানে পানি জমবে? জীবনেও জমবে না। একইভাবে যখন অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে, সে তো অ্যাট্রিয়ামের রক্তটা জমা করবে, তাই তো? তাহলে জমা করার সময় যদি সে এই বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকাগুলোকে বন্দি করে খোলা রাখে, তাহলে কি হবে? তাহলে তো রক্ত সব ভেন্ট্রিকলে চলে আসবে। তাহলে অবশ্যই অবশ্যই এখানে কি থাকবে বলো? কপাটিকাগুলো কেমন থাকবে? বন্ধ থাকবে। বাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা এখানে কেমন থাকবে? বন্ধ থাকবে, যেন রক্তটা আগে ভালো মতন জমে, এরপর আমি সিস্টল করে না হয় ভেন্ট্রিকলে দিব, আগে জমাবো। বুঝছো? তাহলে এই ব্যাপারটা কি মনে রাখা কঠিন যে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কপাটিকা, এই বিসি মানে বাইকাসপিড, টিসি মানে ট্রাইকাসপিড, এগুলো কেমন থাকবে বলো? এগুলো বন্ধ থাকবে। ব্যাস, এই একটা লাইন লিখলা। আর হচ্ছে সময়গুলো, কোনটায় কতক্ষণ লাগে সেই সময়টা ইম্পর্টেন্ট। মনে রাখবা, অলওয়েজ ডায়াস্টলে বেশি সময় লাগে, সিস্টলে কম সময়। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, ধরো এই সামনে ঈদ আসতেছে, বুঝছো? তো ঈদের সময় দেখা যাবে আমাদের মায়েরাই তো মোস্ট অফ দ্য টাইম রান্না করে, আমিও হেল্প করার চেষ্টা করি রান্নায়, আমার রাতে খুব ভালো লাগে খাইতেও। যাই হোক, রান্না করতে অনেক সময় লাগে। দেখবা যে ওনারা সারা সকাল দুপুর বিকেল মিলে অনেক কিছু রান্না করতেছেন, কিন্তু সবাই মিলে বসে আধা ঘন্টা 1 ঘন্টায় সব খেয়ে শেষ হয়ে যাচ্ছে, তাই না? সো ডায়াস্টল করতে ওই রকম রান্নার মতো বেশি সময় লাগে, সিস্টল করতে কম সময় লাগে। বা টাকা খরচের কথা চিন্তা করতে পারো, টাকা জমাই তো কিন্তু অনেক কষ্ট, কিন্তু খরচ করতে গেলে ও একদম ধুমধাম 1 ঘন্টায় খরচ করে ফেলা যাবে। তোমাকে দিয়ে যদি বলি এখন 1 কোটি টাকা দিয়ে বলি 1 ঘন্টায় খরচ করে ফেলো, পারবা না? পারবা, আমি জানি। তো এরকম আর কি। ওকে, তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল গেল, এর পরের দশা কি? অ্যাট্রিয়াম ডায়াস্টল হওয়ার পরের অবস্থা কি হবে? অ্যাট্রিয়াম গুলো রক্ত দিয়ে ফুল হয়ে আছে, এখন তুমি কি করবা? এখন তোমার একটাই ওয়ে, এই রক্তটাকে ভেন্ট্রিকলে পাঠাই দেওয়া, সিস্টল করে অ্যাট্রিয়াম গুলোকে সংকুচিত করে রক্তটাকে ভেন্ট্রিকলে পাঠাই দেওয়া। তাহলে পরবর্তী দশা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টল, ঠিক তো বাচ্চারা? তাহলে সিস্টল করে রক্ত যখন তুমি এখানে পাঠাবা, তখন কি বাইকাসপিড ট্রাইকাসপিডকে তুমি বন্ধ করে রাখবা? তাহলে কি রক্তটা ভেন্ট্রিকলে কোনোভাবে যাবে? যাবে না। তাহলে তখন ডেফিনেটলি তোমার বাইকাসপিড ট্রাইকাসপিড কি হবে বলো? খোলা থাকবে, রাইট? বাইকাসপিড ট্রাইকাসপিডকে তখন খুলে দিবা। ওকে, এবং তীর দিয়ে বুঝাই দিবা যে রক্তটা অ্যাট্রিয়াম থেকে কোথায় আসতেছে? ভেন্ট্রিকলে আসতেছে। এই তো, তাহলে এখানে লিখবা বাইকাসপিড ট্রাইকাসপিড খোলা। এই একটা করে লাইন লিখলেই হচ্ছে। আর কতক্ষণ সময় লাগে মনে রাখবা, অ্যাট্রিয়াম বলো আর ভেন্ট্রিকল বলো, প্রত্যেকেরই সিস্টল ডায়াস্টল যোগ করলে সময় লাগবে 0.8 সেকেন্ড।
অ্যাট্রিয়ামের ডায়াস্টলে সময় লাগে 0.7 সেকেন্ড, সিস্টলে কত 0.1 সেকেন্ড। এই তো, এটুকু লিখা যাবে না? এখানে আরো কথা লিখা যায়। এই অ্যাট্রিয়াম সিস্টলের আবার দুইটা স্টেপ আছে, একটাকে বলে ডাইনামিক ফেজ, একটাকে অ্যাডাইনামিক ফেজ। মানে 1 সেকেন্ডের প্রথম সময়টাতে সে জোরে চাপ দেয়, ওই ফেজটাকে ডাইনামিক ফেজ বলে। পরের অর্ধেক সময় মানে 0.05 সেকেন্ড সময় সে আর কোনো প্রেসার দেয় না, বাট আগের প্রেসারেই রক্তটা যায়, তখন এটাকে বলে অ্যাডাইনামিক ফেজ। যাই হোক, যাদের এগুলো আগে থেকে শেখা আছে তারা লিখবা, জোর করে এটা লিখতে হবে না। আর যারা জাস্ট এটা আলোচনা করবা তারা ছবি আঁকবা এবং একটা দুইটা করে লাইন লিখবা, কখন কোন কপাটিকা খোলা থাকবে বন্ধ থাকবে, আর হচ্ছে সময়কালটা। বুঝা যাচ্ছে? এরপরে আসো, রক্ত এখন কোথায় আছে বলো? অ্যাট্রিয়াম সিস্টেম হওয়ার পর রক্ত কোথায় আছে? ভেন্ট্রিকলে আছে না? তাহলে ভেন্ট্রিকলকে এখন তুমি কি করবা? রক্তে পূর্ণ ভেন্ট্রিকল, ওকে তুমি কি করবা? অলরেডি রক্ত দিয়ে পূর্ণ হয়ে আছে, ওকে কি তুমি ডায়াস্টল করবা? না, ওকে এখন সিস্টল করতে হবে, কারণ এই রক্তপূর্ণ অবস্থা থেকে তার আবার ফ্রি হইতে হবে, সেই রক্তটাকে যার যেখানে যাওয়ার কথা সেখানে পাঠাইতে হবে, রাইট? ওকে, 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের ভেন্ট্রিকলের সিস্টল। ভেন্ট্রিকলের সিস্টল কেন ভেন্ট্রিকলের ডায়াস্টল আগে লিখলাম না, বুঝছো? কারণ অ্যাট্রিয়ামের সিস্টল হওয়ার পর ভেন্ট্রিকল তো কি রক্ত দিয়ে পূর্ণ, এখন ওকে পাম্প করে রক্তটাকে বাইরে পাঠাইতে হবে। ওকে, আচ্ছা। খেয়াল করো, এখন তোমাকে অবশ্যই কি করতে হবে? বাইকাসপিড ট্রাইকাসপিডকে বন্ধ করে রাখতে হবে। কেন বলো তো? যদি বাইকাসপিড ট্রাইকাসপিড খোলা থাকে তাহলে এই যে আমাদের এখান থেকে যে অ্যাওয়ারটা দিয়ে রক্ত বেরোবে, অ্যাওয়ারটা দিয়ে না গিয়ে রক্ত কি আবার অ্যাট্রিয়ামে উল্টা দিকে চলে যেতে পারে না? সেটা কি হইতে দেওয়া যাবে না। যেন অ্যাওয়ারটা দিয়ে রক্তটা যায়, যেন এটা কোনোভাবেই অ্যাট্রিয়ামে ফেরত না যায়, এটার জন্য আমরা বাইকাসপিড ট্রাইকাসপিডকে বন্ধ করে রাখবো। বা রাইট ভেন্ট্রিকল থেকে তো পালমোনারি ধমনী দিয়ে যাবে, তাই না? তাই বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ থাকবে। এদের মাঝখানে তো কপাটিকা আছে, সেমিলুনার কপাটিকা, রাইট? এই সেমিলুনার কপাটিকা গুলোকে বন্ধ থাকবে নাকি খোলা থাকবে? ওইগুলোতে খোলা থাকতে হবে। এগুলো যদি খোলা না থাকে তাহলে রক্তটা যাবে কেমনে? তাহলে আমি ভেন্ট্রিকুলার সিস্টলে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড থেকে কেমন পাইলাম? বন্ধ পাইলাম। ওকে, আচ্ছা। আর আমার সেমিলুনার যে কপাটিকা অর্ধচন্দ্রাকৃতির, এদেরকে তো খোলা রাখতেই হবে, এরা খোলা থাকবে। ওকে, আচ্ছা। এবার 4 নাম্বার পয়েন্ট। এবার ভেন্ট্রিকলের সব রক্ত চলে গেছে ফুসফুসে অথবা দেহে, এবার ভেন্ট্রিকলকে আবার কি হইতে হবে? প্রসারিত হইতে হবে না? পরবর্তী রক্ত ধারণ করার জন্য তাকে প্রস্তুত হইতে হবে না? লাস্ট স্টেপ হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলে ভেন্ট্রিকল ডায়াস্টল করতেছে কেন? যেন অ্যাট্রিয়াম থেকে রক্তটা এসে তার মধ্যে জমা হয়। তখন এই বাইকাসপিড ট্রাইকাসপিড যদি সে বন্ধ করে রাখে তাহলে রক্তটা আসবে কোত্থেকে? রক্ত তো আসতে পারবে না। এটাকে কই আঁকবো? এখানে আঁকি। খেয়াল করো, তখন তাহলে তার কি থাকবে? বাইকাসপিড ট্রাইকাসপিড গুলা খোলা থাকবে। ওকে, তখন বাইকাসপিড ট্রাইকাসপিড খোলা থাকবে। কিন্তু এই যে সেমিলুনার কপাটিকা, এগুলাকে কি খুলে রাখবা? এগুলাকে খুলে রাখলে হবে না। এই সেমিলুনার কপাটিকা গুলোকে অবশ্যই বন্ধ করে রাখতে হবে, অবশ্যই বন্ধ থাকবে সেমিলুনার কপাটিকা। কেন বলতো? কারণ যদি এগুলাকে খুলে রাখো, দেখো যখন কোনো কিছু একটা ডায়াস্টল করে তখন তার কি হয়? ভেতরে আয়তন বাড়ে, আয়তন বাড়লে প্রেসারটা কমে, সেই কম প্রেসার যেখানে রক্ত সেখানে চলে আসতে চায়। তাহলে একটু আগে পাম্প করে যেই রক্তকে সারা দেহে এবং ফুসফুসে পাঠানো হয়েছে সেই রক্তটা আবার ব্যাক করে চলে আসতে চাইবে কোথায়? ভেন্ট্রিকলে। এটা কি হইতে দেওয়া যাবে? কোনোভাবেই দেওয়া যাবে না। তাহলে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের সময় যে রক্তটা পাঠাই দেওয়া হয়েছে অলরেডি দেহ এবং ফুসফুসে, সেটা যেন ব্যাক না করে, দ্যাটস ওয়াই আমি সেমিলুনার কপাটিকা গুলোকে বন্ধ করে দিব। ওকে, যেন অ্যাট্রিয়াম থেকেই শুধু রক্তটা আসে, ভেন্ট্রিকল থেকে মানে দেহ বা ফুসফুস থেকে যেন না আসে। বুঝছো? তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বাইকাসপিড এন্ড ট্রাইকাসপিড খুলে থাকতেছে, কিন্তু সেমিলুনার কপাটিকা বন্ধ থাকতেছে। ঠিক তো? খেয়াল করো, তুমি যখন দরজা বন্ধ করো তখন ঠাস করে একটা শব্দ হয় না? কপাটিকা গুলো তো একমুখী দরজার মতোই,
তো কপাটিকাগুলোকে যদি তুমি বন্ধ করো তখনও একটা শব্দ হবে, এবং এই শব্দটা শুধুমাত্র ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টলের ক্ষেত্রেই হবে। তাহলে ভেন্ট্রিকলের সিস্টলে বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হচ্ছে, তখন একটা শব্দ হবে। আবার ভেন্ট্রিকলের ডায়াস্টলে সেমিলুনার বন্ধ হচ্ছে, তখন একটা শব্দ হবে। কোন শব্দটা কেমন? ওকে, মনে রাখবা ডায়াস্টল ড দিয়ে শুরু না, ডায়াস্টল শব্দটা হচ্ছে ডাব। ওকে, তাহলে সিস্টলের শব্দটা হচ্ছে কি? লাভ। এখানে হবে লাভ, এখানে হবে ডাব। তাহলে কোন কপাটিকা বন্ধ হওয়ার জন্য কখন শব্দটা হবে আমরা কি বুঝতে পেরেছি, পারবো লিখতে। এরপর আসো সময়টা। ডায়াস্টলে অলওয়েজ বেশি সময়, ভেন্ট্রিকলের ডায়াস্টলে সময় লাগে 0.5 সেকেন্ড, সিস্টলের সময় লাগে 0.3 সেকেন্ড। হয়ে গেল, দুইটা মিলায় 0.8 হচ্ছে, হয়ে গেল। এই কথাগুলো যদি লিখে দিতে পারো, হৃদচক্রে অবশ্যই তুমি 4-এ 4 পাবা, বা 4-এই আসবে, বা 3-এ আসলে 3-এ 3 পাবা। পারবা না? পারা উচিত। একটু ছবিগুলো এঁকে দেওয়া যাবে না? কপাটিকাগুলো খালি বুঝাই দিবা, বুঝছো? মিনিমালিস্টিক ছবি আঁকবা। এই তো লিখে দিও একটু নিচে কোনটা কি মিন করতেছ। হৃদচক্রের ব্যাপারটা শেষ। তুমি হেডিংসে কি লিখতে, হেডিং এ কি লিখতে পারো? হেডিং এ লিখতে পারো যে মানুষের হার্ট প্রত্যেক মিনিটে 70 থেকে 80 বার পাম্প করে, গড়ে 75 বার। তাহলে 75টা পাম্পের জন্য যদি 60 সেকেন্ড লাগে, একটা পাম্পের জন্য সময় লাগে হচ্ছে, একটা বিটের জন্য সময় লাগে 0.8 সেকেন্ড। হ্যাঁ, আর এই 0.8 সেকেন্ডের মধ্যে যে ঘটনা ঘটছে সেটাকে আমরা বলি হৃদচক্র। এবং এই হৃদচক্রে দুইটা ব্যাপার ঘটে, হৃৎপিণ্ড প্রসারিত হলে এটাকে ডায়াস্টল বলে, সংকুচিত হলে সিস্টল বলে। এরপর তুমি আলোচনায় প্রবেশ করলা। এই আচ্ছা, রক্ততঞ্চন প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আলোচনা করতে বললে তুমি কিভাবে আলোচনা করবা? এটা কিন্তু খুবই সোজা, দুইটা বিক্রিয়া মনে রাখলেই হয়, জাস্ট দুইটা বিক্রিয়া, তাই না? তাহলে প্রথমে আসো, কি হলো তোমার? তোমার ধরো এটা হাত, তোমার হাতের এখানে একটা, বা তোমার আঙুলে, এটা তোমার আঙুলের মধ্যে এখানে একটা পিন ঢুকছে। ওকে, তো এখানে তোমার একটা কৈশিক জালিকা ছিল, এইখানেই মনে করো এটাকে বাইরে রাখতেছি। এই কৈশিক জালিকাটার একটা জায়গা কি হয়েছে? ক্ষতিগ্রস্ত হয়েছে। মনে করো এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জায়গাতেই পিন ঢুকছিল। তাহলে এইখানে তোমার যেটা হবে, এই এন্ডোথেলিয়াল কোষগুলো ফেটে গেছে না, এদের মাঝখান থেকে কিছু কি বেরোবে বলো? টিস্যু ফ্যাক্টর। কি বেরোবে বলো? কিছু টিস্যু ফ্যাক্টর। ওকে, আচ্ছা, প্রাথমিকভাবে যেটা হয়, অনুচক্রিকাগুলো এসে এখানে একটা প্লাগ বানায়, এটাকে সাময়িকভাবে রক্তটা জমাট বাঁধার একটা চেষ্টা করে। ওই প্লাগ দিয়ে যে জমাট বেঁধে থাকবে এরকম না। তার প্রথমে প্লেটলেট প্লাগ সৃষ্টি হয়, এটা তুমি লিখতে পারো। তারপর যেটা হয়, এখানে টিস্যু ফ্যাক্টর আসে, এবং এই টিস্যু ফ্যাক্টরের সহযোগিতায় রক্তের মধ্যে কিন্তু অলরেডি কি আছে বল? আচ্ছা, আরেকটা ব্যাপার ঘটে, এই অনুচক্রিকাগুলো ফেটে যায়, বাতাসের সংস্পর্শে এসে অনুচক্রিকাগুলো কি হয়? ফেটে যায়। অনুচক্রিকার ভেতরে যে কেমিক্যালটা থাকে এর নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। কি নাম বলো? থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, থ্রম্বোপ্লাস্টিন আমাদের কয় নাম্বার ফ্যাক্টর? 3 নাম্বার রক্ত সঞ্চালনের ফ্যাক্টর। আশা করি সবাই পারো। ফাইব্রিনোজেন 1, প্রথম বিন 2, থ্রম্বোপ্লাস্টিন 3, ক্যালসিয়াম আয়ন হচ্ছে 4। এই 4টা দিয়ে আমরা আলোচনা করব। যদি তোমরা আরো বড় হয়ে মেডিকেলে যদি কেউ আসো, তখন তোমরা এটাকে আরো অনেক বিস্তৃতভাবে পড়বা। এটার আরো 2টা পাথ হয়ে আছে। অত কিছুতে আমরা জানার দরকার নেই, আমাদের পরীক্ষাতে 3-এ 3 পাইলেই হয়েছে, তাই না? তাহলে থ্রম্বোপ্লাস্টিন কিভাবে আসলো বলো? অনুচক্রিকাগুলো ফেটে গিয়ে তাদের মাঝখান থেকে থ্রম্বোপ্লাস্টিন বের হয়ে আসলো। অনুচক্রিকা ইংরেজি থ্রম্বোসাইট, ওইখান থেকেই থ্রম্বোপ্লাস্টিন আসবে। ঠিক তো বাচ্চারা? ওকে, এবার এই থ্রম্বোপ্লাস্টিন তোমার রক্ত রসের মধ্যে ছিল হচ্ছে প্রোথ্রম্বিন। কোনো কিছুর নামে শেষে প্রো থাকা মানে কি বলো? প্রোথ্রম্বিন একটা প্রোটিন, প্লাজমা প্রোটিন, সে নামে শুরুতে প্রো থাকা মানে হচ্ছে সে নিষ্ক্রিয় অবস্থায় আছে। এই থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন, রক্তের মধ্যে ক্যালসিয়ামও আছে। এটা কয় নাম্বার ফ্যাক্টর? এটা 4 নাম্বার ফ্যাক্টর, তাই তো? আর এটা কয় নাম্বার? এটা 2 নাম্বার ফ্যাক্টর। তাহলে এই প্রোথ্রম্বিনকে থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়াম আয়ন মিলে কি বানাবে? থ্রম্বিন বানাবে। কি বানাবে বলো? থ্রম্বিন। ওকে, থ্রম্বিন হয়ে গেল। আচ্ছা, এই থ্রম্বিন তোমার যে রক্ত সঞ্চালনের 1 নাম্বার ফ্যাক্টর ফাইব্রিনোজেন, মনে রাখতে হবে এই 1 নাম্বার ফাইব্রিনোজেন ফ্যাক্টরটাকেই অ্যাক্টিভেট করে দিতে পারলে আমার কাজ শেষ। কারণ এই ফাইব্রিনোজেন দিয়ে এখানে কি হবে? একটা ফাইব্রিন জালক তৈরি হবে। কোনো কিছুর নামে শেষে জেন থাকা মানেও কি? সেটা নিষ্ক্রিয় প্রোটিন বা নিষ্ক্রিয় এনজাইম। সামনে শুরুতে প্রো থাকা অথবা শেষে জেন থাকা। আচ্ছা,
এই ফাইব্রিনোজেনকে অ্যাক্টিভেট করলে কি হবে? ফাইব্রিন। এই অ্যাক্টিভেশনের কাজটা কে করবে? থ্রম্বিন করে দিবে। যেই থ্রম্বিনটা একটু আগে তুমি অ্যাক্টিভেট করছো, সেই থ্রম্বিন এবার 1 নাম্বার ব্লাড ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে দিবে, ফাইব্রিনকে। সেই ফাইব্রিনটা দেখতে হচ্ছে এরকম, বুঝছো? তাহলে এই ফাইব্রিন, এটা হচ্ছে ধরো ফাইব্রিন মনোমার। ফাইব্রিন মনোমার। মনোমারটা একটু পরে কি হবে বলো? ফাইব্রিন পলিমার হবে, যেখান থেকে ফাইব্রিন জালক তৈরি হবে। ওকে, ফাইব্রিন জালক হলে এই জিনিসটা কেমন হবে? এখানে এরকম করে ফাইব্রিন গুলো দিয়ে জায়গাটা সিলগালা হয়ে যাবে, বুঝছো? এখন কি আর এদিক দিয়ে রক্ত বেরোতে পারবে? ফাইব্রিন এসে তো এটাকে ব্লক করে দিচ্ছে, বেরোতে পারবে না। রক্তের পানি বেরোতে পারবে? পারবে। খেয়াল করো তাইলে জিনিসটা, যেহেতু এখানে এরকম করে ব্লক করে দিচ্ছে, আরবিসি গুলা নেটের মধ্যে আটকে যাবে, ফাইব্রিন জালের মধ্যে আটকে যাবে, কিন্তু পানি ঠিকই বেরোতে পারবে। রক্ত জমাট বেঁধে যাওয়ার পরও এইভাবে যে পানিটা বেরোচ্ছে, এই পানিটার নাম কি বলো? এটার নাম হচ্ছে সিরাম, বুঝছো? রক্ত জমাট বেঁধে গেছে, তারপরেও যেমন তোমার যদি কোথাও ফুসকুড়ি হয় বা কিছু হয়, তুমি দেখবো এখান থেকে আঠালো জিনিস বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে না, কিন্তু এখান থেকে পানি পানি বেরোচ্ছে। ওই পানিটা কি? সিরাম, বুঝছো? সিরাম জমাট বাঁধতে পারে না, সিরামের মধ্যে কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টর নাই, কারণ ওর ফ্যাক্টরগুলো এখানে ব্যবহৃত হয়ে অলরেডি রক্ত জমাট বাঁধাই ফেলছে। সে হচ্ছে এখানকার এক্সেস ওয়াটার, সেটা বেরোয় আসতেছে। এটি হচ্ছে সিরাম। তাহলে সিরাম কিন্তু ক নাম্বারে আসে? তখন কি লিখবা? তখন এটাই লিখবা যে তঞ্চিত রক্ত থেকে যে তরল পদার্থ বেরোয় আসে সেটাকে সিরাম বলা যায়। সিরামে কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে না। এই তো, তাহলে এইটুকু লিখা যাবে? বাচ্চারা বলো। এই যে তো রক্তচঞ্চন প্রক্রিয়া, এই ভাইয়ের মতো একটু টুকটাক ছবিও এঁকে দিতে পারো, এমনি সৌন্দর্য বর্ধন, সুযোগ পাইলেই ছবি আঁকবা, বুঝছো? এখন এইখানে রক্তচঞ্চন প্রক্রিয়াতে যদি হার্টের ছবি এঁকে দাও তাহলে তো হচ্ছে না। যেটা যেই ঘটনার সাথে যায় ওইরকম একটা কাছাকাছি ছবি এঁকে দিবা, হলো? ডান। এরপর শেষ দিকের যে পড়াগুলো, অ্যানজাইনা, হার্ট অ্যাটাক, হার্ট ফেইলুর, এদের লক্ষণ এবং প্রতিরোধ আসে। আচ্ছা, প্রথমেই প্রতিরোধের ব্যাপার যদি বলি, প্রতিরোধ তো সবগুলার সেম, তুমিও বুঝো আমিও বুঝি, এটাকে খালি একটু সাজায় লিখতে হবে, তাই না? তাহলে কি কি প্রতিরোধ করবা বলো? আগে একটু আচ্ছা, আগে পড়াই নেই যে কোনটা কি জিনিস। অ্যানজাইনা হচ্ছে হার্ট অ্যাটাকের পূর্বসূরি। অ্যানজাইনা হলে কি হয়? হার্টে তো করোনারি ধমনী দিয়ে তো রক্ত যাওয়ার কথা, অক্সিজেন যাওয়ার কথা। এবার করোনারি ধমনী কোনো কারণে একটু ব্লক হয়েছে মনে করো, এটা ধমনীর ওয়াল, এখানে একটু প্লাক জমছে এবং ধমনী পুরোপুরি ব্লক হয় নাই, কিন্তু আংশিকভাবে ব্লক হয়েছে, ফলে রক্তের প্রবাহ খানিকটা কমছে হার্টে, বুঝছো? ধরো এই ধমনীটা, তাহলে এখানে একটু ব্লক হওয়ায় এই যে এই এরিয়াটা এখন একটু কম রক্ত পাচ্ছে, তখন তোমার বুকে একটু ব্যথা হইতে পারে। এই ব্যথাকেই তুমি অ্যানজাইনা বলবা। ওকে, অ্যানজাইনাকে কেন হার্ট অ্যাটাকের পূর্বসূরি বলছি? কারণ একদিনে তো তোমার পুরো ধমনী ব্লক হয়ে যাবে না, ধীরে ধীরে হবে, বুঝছো? ধীরে ধীরে হবে। তো প্রথমে এইটুক হয়েছে, তারপর আরেকটু ব্লক হবে, একটু। এবার যদি কমপ্লিটলি ব্লক হয়ে যায় তখন তোমার কি হবে? তখন হার্ট অ্যাটাক হবে, কমপ্লিটলি ব্লক হয়ে গেল। তাহলে পূর্বসূরি কি? অ্যানজাইনা। অ্যানজাইনা হইলে তুমি বুঝবা যে ও আচ্ছা, তাহলে আমি হার্ট অ্যাটাকের হাই রিস্কে আছি। অ্যানজাইনা হইলে বুকের মাঝখানটায় ব্যথা হয়, আমি লক্ষণগুলো বলে ফেলতেছি। তোমার বইতে বলা আছে যে উরফলক, উরফলক মানে স্টার্নাম, স্টার্নামের ঠিক পেছনে ব্যথা হয়। এটা একটা ব্যাপার। আমরা মনে করি হার্টের ব্যথা বুকের বাম পাশে হবে, না, হার্টের ব্যথা হয় সেন্ট্রাল অফ দ্য চেস্ট, বুকের মাঝখানটাতে হার্টের ব্যথাগুলো হয়, বুঝছো? এই আর কি। আর ব্যথা ছড়ায় পড়তে পারে বিভিন্ন জায়গায়, তবে এই আর কি। আর অ্যানজাইনার লক্ষণ আর কি লিখবা তাহলে বলো? ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়, উরফলক বা স্টার্নামের ঠিক নিচে ব্যথা হয়, এবং মানে বুক দুমড়ে মুচড়ে যাচ্ছে এই ধরনের অনুভূতি হয়, সাথে পেট জ্বালা করে, হ্যাঁ, বা বমি বমি লাগে, এইগুলো লিখবা। অস্বস্তি লাগে ঊর্ধ্বাঙ্গগুলোতে, এই টাইপের কথাগুলো লিখতে হবে অ্যানজাইনার ক্ষেত্রে। আচ্ছা, অ্যানজাইনা আবার 3 রকমের হয়। কিছু অ্যানজাইনা আছে যে বিশ্রাম নিলে চলে যায়, এটাকে বলে স্টেবল। আর কিছু আছে আনস্টেবল অ্যানজাইনা, কোনোভাবেই কমতেছে না ব্যথা, বুঝছো? আরেকটা আছে প্রিন্স মেটাল। এই তো। আচ্ছা, লক্ষণগুলোই আগে পড়ে ফেলতেছি, প্রতিরোধটা তারপর বলতেছি। হার্ট অ্যাটাকে কি হবে অলরেডি তোমাকে বলে ফেলছি। পুরো ধমনীটা, পুরো করোনারি ধমনীটা ব্লক হয়ে যদি হৃৎপিণ্ডের এই অঞ্চলটা ধরো কোনো রকমের রক্ত এসে পাচ্ছে না, কোনো ব্লাড সাপ্লাই এসে পাচ্ছে না, বুঝতেছো কাহিনীটা? কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছে না, তাহলে এখানকার মায়োকার্ডিয়াম গুলো কি বাঁচবে? হৃৎপেশিগুলো কি বাঁচবে? কোনোভাবে বাঁচবে না, এরা মরে যাবে। তাহলে তুমি হার্ট অ্যাটাকের সংজ্ঞায় লিখতে পারো যে
যদি করোনারি ধমনীগুলো ব্লক হয়ে হৃদপেশিগুলো মরে যায় বা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ঘটনাকে বলে হার্ট অ্যাটাক, যেটাকে মেডিকেলের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনও বলে, বা সংক্ষেপে এমআই, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। ইনফ্রাকশন মানে অক্সিজেনের অভাবে টিস্যু মরে যাওয়া, আর মায়োকার্ডিয়াল শব্দটা আসছে মায়োকার্ডিয়াম থেকে। তাহলে অক্সিজেনের অভাবে টিস্যু মরে গেলে এটাকে আমি বলবো ইনফ্রাকশন, আর সেই টিস্যুটা যদি হয় হৃদপেশি তখন এটাকে বলবো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে লক্ষণগুলো কি হবে, যেটা বেশি ইম্পর্টেন্ট, এটার লক্ষণটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, অন্যগুলোর তুলনায়। দেখো, এটা তুমি শুরু করবা হচ্ছে নিচ থেকে। প্রথমে হার্ট অ্যাটাক যেহেতু, তাহলে তো তুমি বুঝতেই পারতেছো যে বুকে ব্যথা হবে, তাই না? তাহলে বুকে ব্যথা, এক নাম্বার বৈশিষ্ট্য কি লিখ, এক নাম্বার লক্ষণ কি লিখবা, সেটাকে এখানেই লিখি। ওকে, এক নাম্বার হচ্ছে তোমার বুকে ব্যথা, বুকের সেন্টারে ব্যথা হবে। আচ্ছা, এই ব্যথা, এই ব্যথা উপরে ছড়াই পড়তে পারে, তাহলে ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি লাগতে পারে, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, ডিসকমফোর্ট, অথবা ব্যথাও লাগতে পারে, অস্বস্তি। আচ্ছা আচ্ছা, বুকের একটু উপরে গেছিলে, একটু নিচেও আসো, নিচে আসলে কি পাকস্থলী না, তো এখান থেকে বমি বমি লাগতে পারে তোমার। এই বমি বমিটা সব রোগে আছে, যখনই তোমার কোনো লক্ষণ মনে পড়বে না তখন এইগুলার মধ্যে সবগুলোর মধ্যে বমি বমি লাগবে, এটা মাথায় রেখো। ওকে, আচ্ছা, এরপর দেখো এইটুকু শেষ, তাই না? আরেকটু উপরে উঠো, আরেকটু উপরে উঠলে কি বলো তোমার, আরেকটু উপরে উঠে চোখে চলে যাও, চোখে গেলে কি ঘুম, তাহলে এখানে কি হবে তোমার, ঘুমে ব্যাঘাত ঘটবে, বুঝছো, ঘুমে ব্যাঘাত ঘটবে। ওকে, আরেকটা কি হতে পারে তোমার বলো, দম বন্ধ অনুভূত হইতে পারে। তোমার বইতে অ্যাকুরেটলি কি লিখছো এটা দেখে আমি তোমাকে বলি, 5টা বৈশিষ্ট্য লেখা আছে, তো বইয়েরটা লিখলে সবচেয়ে ভালো। ঘন ঘন শ্বাস প্রশ্বাস, দম বন্ধ বন্ধ লাগলে তুমি কি করবা, ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবা, তাই না? তাহলে আমরা প্রথমে এখানে ছিলাম, বুকে ব্যথা, ঊর্ধ্বাঙ্গে অস্বস্তি, আর পাকস্থলী দিয়ে বমি বমি মনে রাখবো। তার চেয়ে একটু উপরে উঠলে কি, নাক মুখ পাচ্ছে, এখানে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিব, চোখ পাচ্ছি, ঘুমে ব্যাঘাত হবে। তোমার হার্ট অ্যাটাক হয়েছে, তুমি কেমনে ঘুমাবা কও? এগুলো হচ্ছে লক্ষণ, তাই না? হার্ট ফেলিওরের ক্ষেত্রে কি হবে, হার্ট ফেলিওর জিনিসটা কি? আচ্ছা, হার্ট অ্যাটাক এমন হতে পারে, হার্ট অ্যাটাকের পর হার্ট ফেলিওর হচ্ছে। হার্ট ফেলিওর মানে ধরো তোমার যে কাজ সেটা তুমি যদি করতে না পারো, আমি বলবো না তুমি ফেল করছো। একইভাবে হার্টের কাজ কি, পাম্প করে যাওয়া। এখন ধরো সে পাম্প করতে পারছে না, তখন এই কন্ডিশনকে কি বলবা, হার্ট ফেলিওর। ওকে, সো এটা হচ্ছে হার্ট ফেলিওর। এখন তাহলে আসো, হার্ট ফেলিওরে কি ঘটবে, একটু দাঁড়াও। ওকে, হার্ট ফেলিওরে যেটা হবে, ধরো কারো হার্ট অ্যাটাক হলো, ম্যাসিভ হার্ট অ্যাটাক, হার্টের অনেকটা বড় অঞ্চল জুড়ে হৃৎপেশিগুলো মরে গেছে, তখন হার্ট আর পাম্প করতে পারছে না, সে চেষ্টা করেও পাম্প করতে পারছে না। নর্মাল ধরে এভাবে পাম্প করতো, সারা দেহে রক্ত যাইতো, এখন সে পাম্প করতে পারছে না, সে অনেক চেষ্টা করতেছে কিন্তু পাম্প হচ্ছে না। এই অবস্থাকে বলবো হার্ট ফেইলার, যে হার্টটা ফেল করছে। ওকে, এইখানে তুমি কি কি লক্ষণ পাবা দেখো, এখানে যেটা পাবা, ওনার ক্ষেত্রে যেটা হবে, হার্ট ফেলিওর রোগীর হচ্ছে শ্বাসকষ্ট হয়, বুঝছো, শ্বাসকষ্ট হয়, এবং গোলাপি মিউকাস যুক্ত কফ বের হয়, গোলাপি মিউকাস যুক্ত কফ, বুঝছো, শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, এবং উনি যখন ঘুমায়, ঘুমানোর সময় উনি ফসফস শব্দ করে, বুঝছো, ঘুমানোর সময় যখন শ্বাস নিবে, একটা নাক ডাকা আছে, আর একটা আছে যে অলওয়েজ ফসফস করতেছে, মানে একটা এরকম একটা শব্দ আছে, এরকম শব্দ করে। তারপর ওনার হার্ট যেহেতু পাম্প করতে পারছে না, এই হার্ট রক্ত দিয়ে ফুল হয়ে আছে, হার্ট পাম্প করতে পারতেছে না, বুঝছো। তো এই যে ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভাতে যে রক্ত আসতেছে, সেই রক্তগুলোর হার্টে ঢুকতে পারে না, কারণ হার্ট অলরেডি রক্ত দিয়ে পূর্ণ হয়ে আছে, সে পাম্প করে ক্লিয়ার হইতে পারতেছে না। ফলে যেটা হয়, এই হাত হাত পা থেকে যে রক্তটা হার্টে ফেরত যাওয়ার কথা ছিল সে যেতে পারে না, সে ওইখানেই থাকে। ওইখানে থাকলে কি হয়, এই এডেমা হয়, বুঝছো। তাহলে হাত পা কি হয়, ফুলে যায়, পানি আসে, বুঝছো। তারপর ধরো জুতো পরতে গেলে জুতো টাইট হয়,
জুতা টাইট কেন হচ্ছে? এই হাত পা ফুলে যাচ্ছে, তাই সেজন্যই তো টাইট হচ্ছে। তারপরে যেটা হয়, অল্প পরিশ্রমে অনেক ক্লান্ত হয়ে যায়। অনেক ক্লান্ত লিখে রাখি, অনেক ক্লান্ত। আমার নানুর কয়েকদিন আগে এই ব্যাপারটা হয়েছে, তখন আমি এটাই সাসপেক্ট করছি, আল্লাহর রহমতে এটা হয়নি। হ্যাঁ, উনারও কাশি এবং উনি হাঁটতেই পারে না, 2 কদম হাঁটলেই অনেক টায়ার্ড হয়ে যায়, বসে পড়ে এরকম। তো যাদের হার্ট ফেলিয়ার হয় তাদের হার্ট তো কাজ করতে পারে না, অক্সিজেন যুক্ত রক্ত তো কুইক টাইমে সে পাঠাইতে পারে না, ফলে অল্পতেই সে ক্লান্ত হয়ে যায়। এই তো মোটামুটি হার্ট ফেলিয়ারের বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। আচ্ছা, স্ট্রোক। স্ট্রোক কি? স্ট্রোক কি হার্টে হয় নাকি মাথায় হয়? উত্তর হচ্ছে মাথায়। স্ট্রোককে তুমি সেরেব্রাল ইনফ্রাকশন বলতে পারো। সেরেব্রামটা হচ্ছে ব্রেইনের একটা অংশ, আর ইনফ্রাকশন মানে জানো, অক্সিজেনের অভাবে টিস্যু মরে গেলে, নিউরন গুলো যদি মরে যায় তখন এটাকে সেরেব্রাল ইনফ্রাকশন বলা যায়, বুঝছো? তো স্ট্রোকের ক্ষেত্রে তুমি মনে রাখবে হচ্ছে ফার্স্ট, এফ দিয়ে হচ্ছে ফেস। তাহলে স্ট্রোকের ক্ষেত্রে তুমি দেখবা ফেসের একটা পাশ কোনোভাবে ঢলে গেছে, বুঝছো? আমি ধরো কথা বলছি, আমার একটা পাশ নড়তেছে, আরেকটা পাশ নড়তেছে না। এ দিয়ে হচ্ছে আর্ম। আমি ধরো এই যে তোমাদের জন্য এই যে কলমটা তুলবো, এই কলমটা তোলার শক্তি পাচ্ছি না আমি, এক পাশে, আরেক পাশ ঠিক আছে, এক পাশ দিয়ে কলমটাই তুলতে পারতেছি না, বুঝছো? এরকম হইতে পারে। এস দিয়ে হচ্ছে স্পিচ। তাহলে আর্ম, এক পাশের আর্মে শক্তি পাবে না। স্পিচ মানে কি? স্পিচে হচ্ছে স্লারিং হবে, মানে আমি পুরোপুরি কথা বলতে পারবো না, কথা অনেক জড়ায় যাবে। এগুলো হচ্ছে আমাদের স্ট্রোকের বৈশিষ্ট্য। আর টি ফর টাইম। টাইম হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। যত আর্লি হসপিটালে নিয়ে যাবা স্ট্রোক থেকে রিকভারি রেট তত ভালো, আর যত দেরি করবা তত সমস্যা। আমাদের দেশে যেটা হয়, স্ট্রোক হওয়ার পরে মানুষজন বুঝতে পারে না যে ওনার যে আসলে স্ট্রোক হয়েছে, পরে হচ্ছে ওনার মাথায় পানি ঢালা হয় একদিন জুড়ে, এরপর দেখেন না অবস্থা তো ভালো হচ্ছে না। পানি ঢেলে তো মস্তিষ্কের যে নিউরন মরে গেছে ওদেরকে আর সজাগ করা যায় না, পরে কবিরাজের কাছে নিয়ে যায় আরো 2-3 দিন। হ্যাঁ, ফাইনালি যতদিন পর সে হসপিটাল আসে ততদিন পর্যন্ত তার মানে যে অবস্থায় গেছে এখান থেকে রিকভারি করার পসিবল হয় না। যাই হোক, বৈশিষ্ট্যগুলো কি মানে লক্ষণগুলো কি আমরা পারবো কিনা বলো? পারবো, তাই না? লক্ষণ লিখে ফেললাম, এরপর আসো প্রতিরোধ। প্রতিরোধ কিভাবে করব? সবগুলোর জন্য একই টাইপের প্রতিরোধ। একটা হচ্ছে লাইফস্টাইল। লাইফস্টাইলের মধ্যে কি কি আছে? তোমার খানা, তেল চর্বিযুক্ত খানা খাবা না, ভালো হেলদি খানা পিনা খাবা, শাকসবজি খাবা, তাই না? তারপর পচা খানা যেগুলো আছে, মানে খানা বলা যায় না, ওই নেশাদ্রব্য, ধূমপান, তারপর হচ্ছে মাদক, মদ, এগুলো অ্যালকোহল, এগুলো খাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার লাইফস্টাইল। তারপর হচ্ছে কিছু রোগকে তোমার কন্ট্রোল করতে হবে। তোমার যদি ডায়াবেটিস থাকে, তারপর তোমার ধরো উচ্চ রক্তচাপ থাকে, সেইগুলো যেন তোমার কন্ট্রোলের মধ্যে থাকে, এটা দেখতে হবে। এই আর কি, নিয়মিত চিকিৎসকের পরামর্শ থাকতে হবে। এভাবে আসলে প্রতিরোধ করা যাবে। এটা তোমার ইচ্ছা মতো মনের মাধুরী মিশিয়ে বানান টানে লিখে ফেলবা বিভিন্ন রকম, যদি প্রতিরোধটা আসে। পারবো আমরা? এনজিওপ্লাস্টি, যেহেতু রিসেন্ট টাইমসে এই ঘটনাগুলো, তামিম ইকবালের একটা ঘটনা ঘটেছে, এটা থেকে তেমন একটা প্রশ্ন আসে নাই, সিকিউ বড় সিকিউ, বাট যদি চলে আসে তাই আমরা একটু দেখে রাখবো। 4 রকমের এনজিওপ্লাস্টি হয়। এনজিও মানে হচ্ছে রক্তবাহিকা বা ভেসেল। এনজিও মানে আসলে ভেসেল, ভেসেল মানেই তো রক্তবাহিকা। আর প্লাস্টি মানে হচ্ছে রিপেয়ার বা ঠিক করা। তো এটা একটা করোনারি ধমনী, খেয়াল করে দেখো প্লাগ জমে এটা কি হয়ে গেছে, একদম ব্লক হয়ে গেছে, তাই না? কয়েকদিন পরেই তার হার্ট অ্যাটাক হবে, সম্পূর্ণ ব্লক হয়ে গেল। তো অলরেডি তার এনজাইনা হচ্ছে, এবং আমরা এনজিওগ্রাম করে কোথায় ব্লক আছে সেটা ডিটেক্ট করতে পারি। প্রথমে এনজিওগ্রাম করব, এনজিওগ্রাম করে দেখব কোথায় ব্লক আছে। ব্লকটা ডিটেক্টেড হওয়ার পর আমরা হাতের বা পায়ের কোনো একটা ধমনীর মধ্য দিয়ে একটা ক্যাথেটার ঢুকাই দিব। খুবই চিকন, খুবই চিকন চিকন একটা তার, এটাকে আমরা ক্যাথেটার বলতেছি। ওকে, এবার যিনি সার্জন উনি জানেন এই ক্যাথেটারটা কোন ভেসেল দিয়ে দিয়ে যাচ্ছে, উনি এটাকে ফলো করবেন। এইটা যেন হাত দিয়ে বা পা দিয়ে উনি একদম হার্ট পর্যন্ত নিয়ে আসবেন, ধমনী বেয়ে বেয়ে। বুঝতেছো ব্যাপারটা? সো সেই ধমনীর মধ্যে এসে তারপর এই জায়গাটাতে দেখো উনি এখানে যেটা করছে সেটাকে বলতেছে করোনারি স্টেন্টিং। একটা বেলুন এখানে চুপসানো ছিল, তারপর বেলুনটা ফুলাই দিচ্ছে। বেলুনটার মধ্যে একটা রিংও লাগানো ছিল, এই রিংটা দেখো এখন এখানে এইভাবে অ্যাটাচ হয়ে গেছে। এরপর বেলুনটাকে আবার চুপসাই নিয়ে সে বের করে নিয়ে চলে আসছে, রিংটা এখানে রয়ে গেছে, বুঝছো? এই তো, তাহলে এই জায়গাটায় আবার ব্লক জমে আটকানোর সম্ভাবনা নাই। আচ্ছা, তাহলে এইখানে যেটা দেখলা সেটা হচ্ছে এখানে, এটাকে বলে করোনারি স্টেন্টিং। আরেকটা আছে শুধু বেলুন এনজিওপ্লাস্টি। কি কি এনজিওপ্লাস্টি হয়?
বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, একটা আছে করোনারি অ্যাথেরেক্টমি, যেখানে ব্লেড দিয়ে এই প্লাগগুলো কেটে ফেলে, বুঝছো? এটা কি বলি? করোনারি অ্যাথেরেক্টমি। অ্যাথেরেক্টমি কেন বলে? এই প্লাগটার নাম হচ্ছে অ্যাথেরোমেটাস প্লাগ, আর এটাকে কেটে ফেলতেছো, তাই এটা অ্যাথেরেক্টমি। আর একটা হচ্ছে করোনারি স্টেন্টিং। স্টেন্ট হচ্ছে এই রিংটা, বুঝছো? আচ্ছা, আমি যে বর্ণনাটা করলাম তোমাকে, এগুলাই এবার তুমি কথাই লিখবা, এবং এখানে কোনো কাটা ছেঁড়ার প্রয়োজন হয় না, এবং রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে যায়। মোটামুটি মানে ওপেন হার্ট সার্জারি করলে তো প্রায় 2 মাস ধরো রিকভারি টাইম লাগে, বুঝছো? আর এইখানে ধরো এই মানে একদিনের মধ্যেই রোগী বাসায় চলে যেতে পারবে, এরকম করোনারি স্টেন্টিং করার পর। ওকে, এনজিওপ্লাস্টি পারবো আশা করি। হৃদকপাটিকাগুলোর নাম এবং অবস্থান অলরেডি আমরা 4টার নাম পড়ে ফেলছি। কি কি বলো? বাইকাসপিড, বা যেটাকে কি বলে মাইট্রাল, রাইট? তারপর হচ্ছে ট্রাইকাসপিড, তারপর সেমিলুনার ছিল 2টা, একটা নাম হচ্ছে অ্যাওর্টিক, একটা নাম হচ্ছে পালমোনারি। এখন যেটা পড়ি নাই সেটা হচ্ছে, একটা নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিক, থিবেসিয়ান। একটা নাম হচ্ছে তোমার ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। এই 6টা কপাটিকা নাম লিখে ফেললাম, অবস্থান জানতে চাইবে। তো বাইকাসপিডটা কই থাকবে? বাম পাশে, তাহলে লেফট অ্যাট্রিয়াম আর কি লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। ট্রাইকাসপিডটা কি? রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝখানে, লিখবা সুন্দর করে। অ্যাওর্টিকটা কই থাকবে বলো? রাইট, সরি, অ্যাওয়ার্টা তো উঠে লেফট ভেন্ট্রিকল থেকে, লেফট ভেন্ট্রিকল আর অ্যাওয়ার্টার মাঝখানে। পালমোনারিটা কই থাকবে? রাইট ভেন্ট্রিকল আর তোমার পালমোনারি যে আর্টারি আছে সেটার মাঝখানে। থিবেসিয়ানটা কই থাকবে? এই যে অলরেডি করোনারি সাইনাস তোমাকে চিনাইছি। করোনারি সাইনাস কোথায় ওপেন হয়? রাইট এট্রিয়ামে। তাহলে সেই করোনারি সাইনাস, যেই সাইনাসে গিয়ে সমস্ত করোনারি শিরা রক্ত জমা দিবে, যেটা হার্টের পেছন দিকটায় থাকে, যেটা দেখাতে গিয়ে আমাদের ক্লাস কেটে গেছিল। তো করোনারি সাইনাস আর হচ্ছে তোমার রাইট এট্রিয়ামের মাঝখানে এটা থাকবে থিবেসিয়ান। ওকে, আর ইউস্টেশিয়ানটা কই থাকবে? দেখো এই ইউ দিয়েই মনে করে ফেলবা, ইন্ট্রাভেনা কাভা রাইট এট্রিয়ামের মাঝখানে এটা থাকবে। ডান হয়ে গেল? পারবো না? ওকে, সুন্দর করে গুছায় লিখলে এখানে অনেকখানি লেখা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখো তো এই প্রশ্নগুলো ডান কিনা। দেখো তো এই সব প্রশ্নই আমরা পড়ে ফেলেছি না? এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা উড়িয়ে দিব না ইনশাল্লাহ, আর ভুল হওয়ার সুযোগ নেই। এবার একটু খ এবং ক নাম্বার প্রশ্নে কি কি আছে দেখি। প্রথমে করোনারি সংবহন বলতে কি বুঝছো? লিখতে পারবা না? যে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করতে হবে, কারণ হৃৎপিণ্ড প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারও অক্সিজেন দরকার, তারও পুষ্টি দরকার, তাই তো? আর হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করতে যে সংবহন তন্ত্র আছে সেটা হচ্ছে করোনারি সংবহন। তো এটা ফ্লো চার্টটা এবার লিখে দিবা, যে অ্যাওয়ার্টার গোড়া থেকে করোনারি ধমনী, সেখান থেকে হৃৎপিণ্ডের প্রাচীর, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্ত করোনারি শিরার মাধ্যমে করোনারি সাইনাসে যাবে, এখান থেকে আবার রাইট অ্যাট্রিয়ামে আসবে, শেষ। আর্টারিওস্ক্লেরোসিস, বাচ্চারা তোমার বইতে 2টা শব্দ আছে, একটা আর্টারিওস্ক্লেরোসিস, একটা অ্যাথেরোস্ক্লেরোসিস। দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। আর্টারিওস্ক্লেরোসিস শব্দটা বিগ টার্ম। আর্টারিওস্ক্লেরোসিস মানে আর্টারিটা শক্ত হয়ে যাওয়া। নর্মালি আর্টারি কেমন? আর্টারিটা পুরু হয় এবং এটা ইলাস্টিক হয়, তাই তো? এটা ইলাস্টিক, স্থিতিস্থাপক, রাবারি। বয়স বাড়ার সাথে সাথে আর্টারি এমনিতে একটু শক্ত হইতে শুরু করে, বুঝছো? আর্টারির ওয়ালটা শক্ত হইতে শুরু করে, এবং কোনো কারণে ধরো আর্টারির ওয়ালটা শক্ত হয়ে যদি ব্লক হয়ে যায়, ঠিক আছে, শক্ত হইতে হইতে কোনোভাবে ধরো এটা একটু এরকম করে ব্লক হয়ে গেল, তখন এটাকে তুমি বলতে পারো আর্টারিওস্ক্লেরোসিস। এবার এই ব্লকটা যদি দেখো, অনেক কারণেই তো ব্লক হইতে পারে, যে কোনো ব্লক হয়ে গেলে এটাকে তুমি আর্টারিওস্ক্লেরোসিস বলতে পারবা। কিন্তু তার মাঝখানে আরেকটা ভাগ হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। তোমার বইটা তো ভেঙে বলে নাই, তা অনেকে জিজ্ঞেস করো প্রশ্নটা, তাই একটু বলে দাও। যদি এই ব্লকটা হয় ফ্যাট জমে, কোলেস্টেরল, ফ্যাট, এগুলো জমে যদি এই ব্লকটা হয়, তখন এটাকে বলি, এই প্লাকটাকে বলি অ্যাথেরোমেটাস প্লাক, আর এই কন্ডিশনটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, বুঝছো? তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস আসলে আর্টারিওস্ক্লেরোসিসের একটা পার্ট। আর্টারিওস্ক্লেরোসিস মানে কি? হৃৎপিণ্ডে রক্ত সরবরাহকারী করোনারি ধমনীর ওয়াল যদি
কোনোভাবে ব্লক হয়ে যায়, তখন এটাকে বলি আর্টারিওস্ক্লেরোসিস। আর ব্লকটা যদি এরকম ফ্যাট জমে এবং কোলেস্টেরল জমে হয়, তখন এটাকে বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। এই মায়োজেনিক নিয়ন্ত্রণ লিখতে পারবা না? পেশির মাধ্যমে নিয়ন্ত্রণ, ওই যে সংযোজী টিস্যু এসেনোডেভিনোডের মাধ্যমে নিয়ন্ত্রণ, এটাই হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। তুমি কি জানো আমাদের হার্টকে যদি তুমি একটা 37 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা দ্রবণের মধ্যে ডুবাই রাখো, যেখানকার ঘনত্ব হচ্ছে আমাদের বডিতে যে আয়নের ঘনত্ব আছে, সোডিয়াম পটাশিয়ামের ঘনত্ব, ওইরকম সেম ঘনত্ব, তাহলে হার্ট বুঝতেও পারবে না সে যে দেহের বাইরে আছে। সে বেশ কিছুক্ষণ এখানে পাম্প করতে থাকবে যতক্ষণ তার ভেতরে অক্সিজেনটা থাকবে আর কি। বুঝছো ব্যাপারটা? এই হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠটা পুরু? লেফট ভেন্ট্রিকল। তুমি নিজেই দেখছো যে ভাই প্রত্যেকবার ছবি আঁকার সময় এটাকে পুরু করে আঁকছে, লেফট ভেন্ট্রিকলকে। কেন? কারণ লেফট ভেন্ট্রিকল থেকে সারা দেহে রক্ত সরবরাহ হয়, রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত সরবরাহ হয় কোথায়? শুধু ফুসফুসে। হার্ট এখানে, তাই না? ও সরি, হার্ট এখানে, আর ফুসফুস কোথায়? এখানেই। তো খুবই কাছাকাছি, তো খুব জোরে পাম্প করতে হয় না। অপরদিকে লেফট ভেন্ট্রিকল থেকে যে রক্ত, সেইটা তোমার পায়ের নখের ডগা পর্যন্ত, আবার মস্তিষ্কের একদম ডগা পর্যন্ত পৌঁছাইতে হবে না? পৌঁছাইতে হবে। তাই লেফট ভেন্ট্রিকলকে অনেক বেশি কাজ করতে হয়। যেই মাসেলটা যত বেশি কাজ করবে, সেই মাসেলটা তত বেশি মোটা হবে, এটি স্বাভাবিক। যে জিম করে সে মাসেলটাকে অনেক বেশি কাজ করে, তাই মাসেল বেশি মোটা হয়। এই কারণে লেফট ভেন্ট্রিকলের ওয়াল রাইট ভেন্ট্রিকল থেকে 3 গুণ বেশি পুরু হয়। কেন রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধে না? কারণ রক্তটা কখনোই থেমে থাকে না, রক্তটা অলওয়েজ প্রবাহমান। এটা একটা কারণ। হেপারিন বলে একটা জিনিস আছে, যেটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না। আর তাছাড়া রক্তবাহিকার প্রাচীরগুলো, মানে ভেতরের দিকের ওয়াল যথেষ্ট মসৃণ। এটা যদি বাংলাদেশের যে রাস্তাঘাট, এখানে দেখবো অনেক জ্যাম পড়ে থাকে। কেন? কারণ রাস্তাঘাট ভাঙা, ফলে গাড়ি করে যাইতে পারে না, জ্যাম হয়ে যায়। কিন্তু বিদেশি একটা হাইওয়েতে কখনোই দেখবা জ্যাম হচ্ছে না, ফুল স্পিডে গাড়ি যাচ্ছে, রাস্তাঘাট তো ভাঙা না ওইখানে। তা আমাদের রক্তবাহিকার ভেতরেও ওই বিদেশি হাইওয়ের মতো খুবই মসৃণ, এটার মধ্যে দিয়ে রক্ত বাহিত হইতে পারে খুব আরামসে, কোথাও আটকাইতে হয় না। এই কারণে হৃৎকপাটিকাগুলোর নাম এটা গ নাম্বারেও আসতে পারে, খ নাম্বারেও আসতে পারে, যেখানে আসে লিখে ফেলবা যতটুক চায়। এনজাইনার সঙ্গে আমরা পারবো, তাই না? হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ কমে গেলে স্টার্নামের ঠিক নিচে 5 থেকে 10 মিনিট, 5 থেকে 30 মিনিট ধরে যে ব্যথা অনুভূত হয়, এটাকে অ্যানজাইনা বলে। এভাবে লিখতে পারো। সিরাম, রক্ত তঞ্চিত হওয়ার পর তঞ্চিত রক্ত থেকে যে তরল পানি বের হয়ে আসে, তরলটা বের হয়ে আসে, সেটাকে সিরাম বলে, যেখানে কোনো ব্লাড ক্লটিং ফ্যাক্টর থাকে না। রক্ত কাকে বলে? এগুলা সংজ্ঞা একটু, মানে তুমি যা জানো সব ইনফরমেশন গুলোকে একটার মধ্যে সাজাই দেওয়া। যেমন রক্ত কাকে বললে আমি কি বলবো? আমি বলবো যে আহ কি বলবো, রক্তকণিকা রক্তরসের সমন্বয়ে তৈরি একটা তরল যোজক কলা, যেটা হৃৎপিণ্ডের মাধ্যমে সারা দেহে বাহিত হয়, সেটাকে রক্ত বলে। দেখো আমি জাস্ট নিজের মতো বানাইলাম রক্ত কাকে বলে, এই সংজ্ঞা আমি কখনো পড়িও নাই, বুঝছো? তো আমি কয়েকটা তথ্য নিয়ে আমি জিনিসটাকে একটা সংজ্ঞার রূপ দিলাম। তুমি বুদ্ধিমান হলে তুমি এটাই করবা, যে বৈশিষ্ট্য বা কাজ জানো সেগুলোকে একটা লাইনের মধ্যেই ইনক্লুড করে সংজ্ঞা বানাই ফেলবা একটা। হেমাটোপয়েসিস, হেমাটো মানে কি? রক্তকণিকা, আর পয়েসিস মানে তৈরি করার প্রক্রিয়া। তাহলে রক্তকণিকা তৈরি করার প্রক্রিয়াকে আমরা বলবো হেমাটোপয়েসিস। পেসমেকার কাকে বলে? হৃদস্পন্দন শুরু করার জন্য দায়ী অঙ্গটিকেই পেসমেকার বলে। প্রাকৃতিক পেসমেকার বলা হয় সাইনোট্রিয়াল নোডকে। যে সাইনোট্রিয়াল নোডে কোনো সমস্যা থাকে তখন কৃত্রিমভাবে পেসমেকার স্থাপন করা হয়। লসিকা কাকে বলে? টিস্যুর ফাঁকে ফাঁকে অবস্থিত বর্ণহীন তরল পদার্থকে লসিকা বলে। ওকে, টিস্যুর ফাঁকে ফাঁকে, যেটাকে তুমি ইন্টারস্টিশিয়াল ফ্লুইডও বলতে পারো। ব্যারোরিসেপ্টর কাকে বলে? আমাদের রক্তের চাপ নিয়ন্ত্রণের জন্য কিছু নিউরনের প্রান্ত অ্যাওর্টা এবং ক্যারোটিড সাইনাসে অবস্থান করে। এই নিউরনের প্রান্তগুলো রক্তের চাপ কেমন আছে সেটা বুঝতে পারে এবং মস্তিষ্ককে সংকেত পাঠাতে পারে। এই রক্তের এই নিউরনের প্রান্তগুলোকেই আমরা বলি ব্যারোরিসেপ্টর, যারা রক্তের চাপকে বুঝতে পারে। হেপারিন কি? রক্ত জমাট বাঁধতে দেয় না এমন একটা কেমিক্যাল, হেপারিন। ওকে, আচ্ছা। ব্লাড প্রেশার কাকে বলে? রক্ত ধমনীর গায়ে যেইটুকু চাপ দিচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। ওকে, রক্ত প্রবাহিত হওয়ার সময় ধমনীর অন্তঃপ্রাচীরে বললে সবচেয়ে ভালো হয়। ধমনীর ভেতর দিকের প্রাচীরে যেইটুকু চাপ দিচ্ছে সেটা হচ্ছে ব্লাড প্রেশার। পারবা না? আচ্ছা, যদি পারো তাহলে হচ্ছে আমাদের এই ক্লাস হচ্ছে আমাদের দ্য এন্ড। থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা হবে তোমাদের।
অনেক দোয়া শুভকামনা, আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।